ঠিক আছে, আজকের ক্লাসে ইনিশিয়ালি যে টপিকগুলো আসলে পড়াবো, এগুলা হোপফুলি আপনাদের ক্লাসেও হয়তো পড়াইছে, আপনারা করছেন। বাট থিওরম শব্দটা আসলেই, এই যে থিওরমের যে বিষয়গুলো, এই বিষয়গুলো সবসময় কেন জানি একটু কঠিন লাগে। এটা আমিও যখন স্টুডেন্ট ছিলাম তখনও আমি এই জিনিসটা ফিল করছি। এখন টিচার টিচার হওয়ার পরেও ধরেন এই জিনিসটা ফিল করি যে হ্যাঁ, থিওরম যখন এটা পড়াতে যাই তখন এক ধরনের আনউইলিংনেস স্টুডেন্টদের মধ্যে দেখা যায়। তো আমি আজকে চেষ্টা করব যে এই যে থিওরম গুলো, এই থিওরম গুলা যতটা ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝানো যায়, যতটা সহজভাবে বোঝানো যায়, মানে অ্যাটলিস্ট আপনার যাতে কনফিডেন্সটা আসে যে না, আমি এখান থেকে অ্যান্সার করব। কারণ এই এই জায়গা থেকে 10 নাম্বার যদি অ্যান্সার করতে পারি, এটা আমাদেরকে অনেকখানি আগায় দিবে। আচ্ছা, আমাদের যে গত ক্লাসে যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় আজকে আমাদের পড়ার কথা হচ্ছে এই যে ইনইকুয়ালিটিস তারপরও অফ মিনস অ্যান্ড পাওয়ার্স, কিন্তু কসি বুঝেছিলাম অ্যান্ড শেপ ইনইকুয়ালিটি। আচ্ছা, আমি আপনাদেরকে মিউট করে দিচ্ছি, বাট রেস্ট্রিকশন দিচ্ছি না। আপনারা শুধুমাত্র যখন কথা বলার প্রয়োজন হবে তখন আনমিউট করে কথা বলবেন। আচ্ছা, এখন আমাদের এই যে ইনইকুয়ালিটিস অফ মিনস এন্ড পাওয়ার্স, মানে এই জায়গায় যে আমাদের যে ইনইকুয়ালিটি গুলা, তা এইগুলা মোটামুটি ধারণা আপনাদের আছে। যেমন এখানে আমরা 4 ধরনের ইনইকুয়ালিটি নিয়ে কথা বলি। মানে মিন শব্দটা যখন আসে, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, কোয়াড্রেটিক মিন। অ্যারিথমেটিক মিন হচ্ছে গাণিতিক গড়। গাণিতিক গড় এটা স্কুল লেভেল থেকে আপনারা করে আসছেন। যেমন ধরুন দুইটা সংখ্যা যদি হয়, 2 আর 5, এই দুইটা সংখ্যা নিয়ে আমরা দেখি। তাহলে এই দুইটা সংখ্যার গাণিতিক গড় হবে কি, 2 এর সাথে আমরা 5 যোগ করব, যেহেতু সংখ্যা দুইটা, যতগুলা সংখ্যা তত দ্বারা ভাগ করে দিব। যেমন এই যেখানে এ এ আর বি দুইটা সংখ্যা বোঝানো হয়েছে, তাহলে এখান থেকে আমরা পাবো 3.5। এটাই হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড়। জিওমেট্রিক মিন কি? জিওমেট্রিক মিনটা হচ্ছে আমাদের যতগুলা সংখ্যা, তাদের গুণফলকে, যেমন দুইটা যদি হয়, তাহলে আমাদের এখানে যেমন ছিল 2 আর 5, তাহলে 2 × 5, এটাকে দুইটা হওয়ার কারণে বর্গমূল করে দিতে হবে। তো বর্গমূল করে দিলে এই জায়গা থেকে আমাদের যে মানটা আসবে সেই মানটাকে আমরা বলবো জিওমেট্রিক মিন। আহ আচ্ছা, তো এই দুইটা মোটামুটি ভাবে আমাদের আগে থেকেই পরিচিত বা আগে থেকে আমরা জানি। আচ্ছা, কিন্তু এই দুইটার ক্ষেত্রে কিছুটা কনফিউশন তৈরি হয়। হারমোনিক মিনটা জানা থাকলেও এটা আসলে কেন আমরা এই হারমোনিক মিনটা দরকার হয় বা এটার কনসেপ্টটা কি, এটা নিয়ে যেমন কনফিউশন তৈরি হয়। আবার কোয়াড্রেটিক মিন, এইটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা অপরিচিত। তো এই দুইটার ক্ষেত্রে একটু বলে তারপরে আমরা ক্লাসটা সামনের দিকে আগাই। তো মিন আসলে আমাদের কখন লাগে? যখন আমরা একটা কোন একটা জায়গায় একটা কাজ হচ্ছে, কোন একটা কাজ আমরা করতেছি, সেই জায়গা থেকে তার মানে এভারেজটা যদি আমরা বের করতে চাই, সেটার বিভিন্ন মাধ্যমেই আমরা মূলত করতে পারি। তো এই 4টা শব্দ আসলে 4টা মাধ্যম: অ্যারিথমেটিক মিন, গাণিতিক গড়, জিওমেট্রিক গড়। এখন মনে করেন যে আপনি একটা কারখানায় গেছেন, যে কারখানায় ছোট ছোট পিন তৈরি হচ্ছে, লোহা তৈরি হচ্ছে, ওই যে যে লোহাগুলো আমরা ঘর বানানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এখন যদি এমন হয় যে এক একটা পেরেক, পেরেক শব্দটা হয়তো বেশি ভালো আপনার বুঝতে পারবেন, এক একটা পেরেকের দৈর্ঘ্য হচ্ছে 5 ইঞ্চি করে, এক একটা পেরেকের দৈর্ঘ্য 5 ইঞ্চি। এখন এখানে ওই মেশিনটার আসলে ত্রুটি কেমন হচ্ছে, মানে পেরেক গুলা পারফেক্টলি তৈরি হচ্ছে কিনা, 5 ইঞ্চি হচ্ছে কিনা, এটা যদি আমরা মানে মাপতে চাই, তখন দেখা গেল যে একটা পেরেকের ক্ষেত্রে এটার ফল্ট হচ্ছে +2 মিলিমিটার, মানে 5 ইঞ্চি থেকে 2 মিলিমিটার বেশি হচ্ছে। আরেকটা পেরেকের ক্ষেত্রে, মানে প্রতি 4টার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, আরেকটার ক্ষেত্রে হচ্ছে -2 মিলিমিটার, মানে এক্ষেত্রে 2 মিলিমিটার কম হয়েছে 5 ইঞ্চি থেকে। আরেকটার ক্ষেত্রে হচ্ছে +3 মিলিমিটার, মানে 3 মিলিমিটার বেশি হয়েছে। আরেকটার ক্ষেত্রে হচ্ছে -3 মিলিমিটার, মানে 3 মিলিমিটার কম হয়েছে। তাহলে এখন যদি আমরা এটার গড় বের করতে চাই, যে গড়ে আমাদের মেশিন কতটা পারফেক্ট অ্যান্সার দিচ্ছে, বা মানে পারফেক্ট ভাবে জিনিসগুলো তৈরি করতেছে, বা এটার মানে ইটা কত, যেটাকে বলে আপনার ইরর অ্যানালিসিস আমরা যদি করি, যে এখানে আসলে কতটুকু ইরর তার হচ্ছে, তাহলে আপনি এখানে গাণিতিক গড় যদি করতে চান, তাহলে কি করতে হবে? এই 4টাকে যোগ করে 4 দ্বারা ভাগ করতে হবে। এখন আপনি যে সমস্যাটা পড়বেন, দেখবেন যে এখানে এই 4টা যদি যোগ করেন, যোগফল হবে 0। কারণ +2 - 2 +3 - 3, তাহলে এই শূন্যকে আবার যদি 4 দ্বারা ভাগ করি, তাহলে ইকুয়ালস টু আসবে আমাদের 0। তাহলে এটা কি মিন করে? এটা মিন করে যে আমাদের মেশিনের কোনো ত্রুটি নাই, মেশিনটা 100% পারফেক্ট। কিন্তু বাস্তবে তো তা ঘটে নাই। বাস্তবে 5 সেন্টিমিটার বানানোর ক্ষেত্রে প্রত্যেক 4টার মধ্যেই দেখা যাচ্ছে যে 2 মিলিমিটার হয় বেশি হচ্ছে অথবা কম হচ্ছে, 3 মিলিমিটার হয় বেশি হচ্ছে অথবা কম হচ্ছে।
এই যে সমস্যাটা, এই সমস্যাটা সমাধান করার জন্যই মূলত আমাদের এই কোয়াড্রেটিক মিনটা দরকার হয়েছে, বা সেই ক্ষেত্রে মূলত কোয়াড্রেটিক মিনটা ব্যবহার করা হয়। তাহলে এই কোয়াড্রেটিক মিনের কাজটা কি? সে হচ্ছে এদেরকে বর্গ করে দিবে। যেমন আমরা যদি এইটার ক্ষেত্রে সলিউশনটা দেখি, যখন বর্গ আমরা করব তখন কিন্তু নেগেটিভ মানগুলো থাকবে না, সবগুলা প্লাস হয়ে যাবে। 2 কে বর্গ করলে আমরা পাবো 4, তারপরে -2 কে বর্গ করলে পাবো 4, 3 কে বর্গ করলে পাবো 9, আবার -3 কে বর্গ করলেও পাবো 9। আচ্ছা, এখন যদি আমরা এদেরকে অ্যাভারেজ করি, এটা অ্যাভারেজ করলে আমরা পাবো হচ্ছে 26/4, 424, তার মানে 6.5। আচ্ছা, এখন এইটাকে আমরা আবার আমাদের মূল অ্যান্সার হিসাবে বা মূল মান হিসাবে বিবেচনা করতে পারতেছি না। কেন? কারণ আমরা তো শুরুতে এটাকে স্কোয়ার করে দিচ্ছি প্রত্যেকটা ভ্যালুকে, তাহলে এটাকে আমাদের আবার রুট করতে হবে আগের জায়গায় ফিরে নেওয়ার জন্য। তাহলে এই পুরাটার উপরে আমাদের আবার একটা রুট ওভার দিয়ে দিতে হয়। এখানে রুট ওভার যদি দেই, সামহাও আমাদের 2 পয়েন্ট সামথিং একটা ভ্যালু আসবে। তো এইটাই হচ্ছে আমাদের কোয়াড্রেটিক মিন। আর হারমোনিক মিনটা যদি আমরা বুঝতে চাই, তাহলে একটা প্রশ্ন করি আপনাদের, দেখি আপনারা কেউ অ্যান্সার দিতে পারেন কিনা। যেটা বুঝতে পারবেন সেটা আপনার অ্যান্সার দিবেন। মনে করেন আপনারা যারা খুলনা আছেন, খুলনা থেকে আপনি ঢাকা আসতেছেন, আবার ঢাকা থেকে বাড়ি ফিরে যাবেন। তো আপনি যখন খুলনা থেকে ঢাকা আসলেন 30 কিলোমিটার বেগে আসলেন, খুলনা থেকে ঢাকা আসলেন 30 কিলোমিটার বেগে। আবার যখন আপনি যাচ্ছেন, ফিরে যাচ্ছেন, রাস্তা ফাঁকা, তখন আপনি ফিরে গেলেন 60 কিলোমিটার বেগে, 60 কিলোমিটার/আওয়ার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তা আপনি খুলনা থেকে ঢাকা আসছেন 30 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায়, এবং খুলনা থেকে ফিরে গেছেন 60 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায়। তাহলে এখন যদি আমি প্রশ্ন করি, আপনার যাতায়াত, এই যে আসা যাওয়ার গড় বেগ কত ছিল বলেন তো? স্যার 30। গড় কি 30 ছিল? স্যার 45। 45 স্যার। 45? 45। আচ্ছা, হ্যাঁ, 45। 45 অ্যান্সার দিয়েছেন আপনারা। আচ্ছা, গুড। এখন আমরা একটু দেখবো যে আসলে 45 কিনা। আমার মনে হয় 45 হবে না। চলেন আমরা একটু মিলাই দেখি। আপনার যাওয়ার ক্ষেত্রে সময় লাগছে হচ্ছে, মানে আসার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে আপনি আহ 30 কিলোমিটার বেগে আসছেন। আপনার ডিস্টেন্সটা ধরো, একটা দূরত্ব আমাদের ধরে নিতে হবে। আমরা ধরে নিই দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার। তাহলে 60 কিলোমিটার যদি ঢাকা থেকে খুলনা দূরত্ব হয়, 30 কিলোমিটার বেগে যদি আমরা এসে থাকি, তাহলে আমাদের এখানে সময় লাগছে 2 ঘন্টা। আবার যাওয়ার সময় আমরা যেহেতু 60 কিলোমিটার বেগে গেছি, তাহলে 60 কিলোমিটার যাইতে আমাদের 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা। তাহলে আমাদের মোট সময় লাগছে হচ্ছে 3 ঘন্টা। এটা হচ্ছে আমাদের মোট সময়। স্যার 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 গড় বেগটা কি 40 কিলোমিটার/আওয়ার হবে? হ্যাঁ, 40 হবে। আমি ওইদিকে যাচ্ছি, আপনি ধরতে পারছেন। যে কারণে আচ্ছা আমাদের স্যার। মূলত হারমোনিক মিনটা দরকার হয়, এটা বোঝানোর জন্য এই উদাহরণটা দেওয়া। তাহলে এখন আমরা যদি মোট দূরত্ব চিন্তা করি, তাহলে মোট দূরত্ব হচ্ছে আমাদের 60 কিলোমিটার, 60 কিলোমিটার 120 কিলোমিটার। আর দূরত্ব ভাগ সময়, সেটাই কি? দূরত্ব ভাগ সময় হচ্ছে আমাদের বেগ আমরা পাই, তাহলে আমাদের আসতেছে 40 কিলোমিটার। এই যে আপনারা যেটা করছিলেন ওটা কিন্তু ঠিক করছিলেন, এভারেজ করে বের করছেন, ঠিক আছে, ওকে ফাইন, 45। বাট অ্যাকচুয়ালি যেহেতু আপনার এখানে এই যে 40 মানটা, 40টা কার দিকে ঝুঁকে গেছে? 30-এর দিকে ঝুঁকে গেছে, মানে 30-এর বেশি কাছাকাছি চলে গেছে। কেন? কারণ আপনি যখন ওই যে আসছেন, তখন আপনার রাস্তার উপর অবস্থানটা ছিল বেশি, যেই কারণে সেন্ট্রাল ভ্যালুটা তার দিকে ঝুঁকে গেছে। তো এই যে একটা সমস্যা তৈরি হলো, আপনি দেখেন নর্মাল ভাবে করলেন, গাণিতিক গড় বের করলেন, আপনার আসলে 45, বাট অ্যাকচুয়ালি অ্যান্সারটা হচ্ছে 40। এই সমস্যাটা দূর করার জন্য আমাদের মূলত হারমোনিক মিন দরকার হয়। এই হচ্ছে এই যে দুইটা স্পেশাল মিন, যেটা হারমোনিক মিন আর কোয়াড্রেটিক মিন। আমি মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আমাদের অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিন থাকার পরেও কেন আরো দুইটা মিনের দরকার হয়েছে। আচ্ছা, এখন এই যে চারটা আমাদের মিন, এদেরকে যদি আমরা জেনারেলাইজ করি n সংখ্যক টার্মের জন্য, তাহলে কোয়াড্রেটিক মিনটা এটা আমাদের এই যেরকম হবে, a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস ডট 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 an স্কোয়ার, মানে n সংখ্যক ডিভাইডেড বাই n, তার উপর রুট ওভার থাকবে। অ্যারিথমেটিক মিন যেটা গাণিতিক গড়, তাহলে n সংখ্যক সংখ্যা ভাগ হবে আমাদের n দ্বারা। জিওমেট্রিক মিন যেখানেও আমাদের n সংখ্যক সংখ্যা গুণ করে এটাকে আমাদের তার পাওয়ার নিতে হবে 1/n, যেটা আমরা এই যে রোডের এখানে 1/, যত হয় সেটা লিখতে হয়। রোড ওভার যখন থাকে তার মানে কি, তখন হচ্ছে 1/2।
যখন আমাদের কিউব রুট থাকে তখন হচ্ছে 1/3। তাহলে এখানে আমাদের 1/n, আর হারমোনিক মিন n সংখ্যক যদি আমরা নেই তাহলে আমাদের n ডিভাইডেড বাই 1/a1 প্লাস 1/a2 প্লাস ডট ডট 1/an। এই ফর্মগুলো আমাদের লাগবে আমাদের প্রমাণগুলোর ক্ষেত্রে। তো এখন এদের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? যে am অ্যারিথমেটিক মিন এইটা সব সময় গ্রেটার দেন হয় জিওমেট্রিক মিন। অ্যারিথমেটিক মিন সব সময় জিওমেট্রিক মিনের থেকে বড় হয়। এইটা আবার গ্রেটার দেন হয় হারমোনিক মিন। এটা আপনারা আমি একটা আপনাদের টাস্ক দেই, আপনারা যে কোনো দুইটা সংখ্যা নেবেন, যে কোনো দুইটা সংখ্যা নিয়ে তাদের এই মিন গুলা বের করবেন এই ফর্মুলা ব্যবহার করে। বের করে এক্সাক্ট ভ্যালু গুলা দেখবেন যে আসলে এইটা এরকম হয় কিনা, যে অ্যারিথমেটিক মিনটা বড় হয় কিনা, জিওমেট্রিক মিনটা ছোট হয় কিনা, হারমোনিক মিনটা তার থেকে ছোট হয় কিনা। আচ্ছা, তাহলে আমাদের এই অংশে ফার্স্ট যে উপপাদ্যটা যেটা পরীক্ষায় আসে এবং আপনাদের এবার আসার সম্ভাবনা অনেক 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 বেশি, সেটা হচ্ছে n সংখ্যক অসমান ধনাত্মক সংখ্যার যোগোত্তর মধ্যক। যোগোত্তর মধ্যক বাংলা শব্দ, আসলে ম্যাথমেটিক্স এর বাংলা শব্দগুলো একটু ফানিও লাগে অনেক সময়, আবার একটু উদ্ভটও লাগে অনেক সময়। তো এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, এটাকে এ দ্বারা আমরা প্রকাশ করতেছি এখানে। এবং গুণোত্তর মধ্যক মানে জিওমেট্রিক মিন, এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করতেছি। এইটা অ্যারিথমেটিক মিনটা জিওমেট্রিক মিনের থেকে বড়, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রমাণে যাই। আমরা n সংখ্যক টার্মের জন্য, n সংখ্যক সংখ্যার জন্য এটা প্রমাণ করব। তাহলে প্রথমে আমরা n সংখ্যক যোগবোধক সংখ্যা ধরে নিব। তাহলে মনে করি a1 a2 ডট 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 an হলো n সংখ্যক যোগবোধক সংখ্যা। আচ্ছা, আমরা দেখাবো কার কার মানে মধ্যে সম্পর্ক, অ্যারিথমেটিক মিন আর হচ্ছে জিওমেট্রিক মিন। তাহলে ওই দুইটা আমরা লিখে নেই যে তাহলে এই n সংখ্যক সংখ্যার জন্য আমরা অ্যারিথমেটিক মিনটা কি পাই এবং জিওমেট্রিক মিনটা কি পাই। তাহলে এখানে অ্যারিথমেটিক মিনকে শুধু এ দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে আমাদের a ইকুয়ালস টু এই যে যতগুলা আমরা সংখ্যা নিলাম সবগুলাকে যোগ করব এবং যে কয়টা ততগুলা দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে আমাদের এখানে নিচে আমরা a1 প্লাস, এরপর নিচে আমরা a2 প্লাস ডট 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 প্লাস, এরপর লাস্ট হচ্ছে আমাদের an। n সংখ্যক যেহেতু নেওয়া হয়েছে ডিভাইডেড বাই n, এটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিন। আমরা আমাদের যে প্রশ্ন সেই প্রশ্নে এটাকে অ্যাসাইন করে দিচ্ছে যে অ্যারিথমেটিক মিন হচ্ছে a, জিওমেট্রিক মিন হচ্ছে g, এই জন্য আমরা এখানে শুধু a ব্যবহার করছি। এবং আরেকটা যেটা আমাদের এই থিওরেমের সাথে সংশ্লিষ্ট সেটা হচ্ছে জিওমেট্রিক মিন, এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করতেছি। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, যে কয়টা সংখ্যা আমরা নিচ্ছি এখানে সবগুলাকে গুণ করে তার পাওয়ার নিব আমরা 1/n, যেহেতু n সংখ্যক। তাহলে এইটা আমাদের হবে a1 a2 a3 ডট 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 আপ টু an। তাহলে এইটার পাওয়ার আমরা নিব 1/n। তাহলে এই দুইটা নিয়ে আমরা কাজ করব, এই দুইটার মধ্যে সম্পর্ক দেখাবো। আমরা দেখাবো যে আমাদের a যেটা এটা g এর থেকে বড়। আচ্ছা, এখন সম্পর্কটা আমরা কিভাবে ডেভেলপ করব? প্রথমে আমরা দুইটা সংখ্যার জন্য দেখব যে এখানে আসলে কি ঘটে, a1 আর a2, দেখি কি ঘটে। তাহলে যে কোনো দুইটি যোগবোধক সংখ্যা, যে কোনো দুইটি যোগবোধক সংখ্যা a1 ও a2 এর জন্য আপনারা সেই ছোটবেলায় 6-7 একটা ফর্মুলা পড়ছেন, সেই ফর্মুলাটা দিয়ে আমরা এটা সহজে মানে জেনারেলাইজ করতে পারি। এবি একটা ফর্মুলা ছিল, কার মনে আছে? আচ্ছা, হুট করে এই ফর্মুলাগুলো প্রশ্ন করলে না পারাটা স্বাভাবিক। তাহলে আমরা a1 কে মনে মনে a চিন্তা করি আর a2 কে মনে মনে b চিন্তা করি। তাহলে ab ইকুয়ালস টু a প্লাস a b, plus b by 2 whole square হ্যাঁ, মাইনাস minus a minus b a by 2 minus whole b square. a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এটা আপনারা সবাই পারেন, এটা সবাই পারেন, বাট হুট করে বলতে গেলে অনেক সময় আমাদের মাথার থেকে আসে না আর কি। আমাদের মাথার মধ্যে আছে, সেই ক্লাস 1 থেকে আমরা এসএসসি পর্যন্ত অনেক কিছু পড়ে আসছি। আচ্ছা, বা এখান থেকে a1 a2 ইকুয়ালস টু, আচ্ছা ইকুয়ালস টু আমরা লিখবো না, আমরা লিখবো লেস দেন a1 প্লাস a2 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার।
এই জায়গায় আপনি এখন প্রশ্ন করবেন যে এই লাইন থেকে এই লাইনটা আমরা কিভাবে আসলাম, এই যে একটা অংশ, এই অংশটা কেন গায়েব হয়ে গেল এবং এখানে ইকুয়াল চিহ্নের পরিবর্তে আমরা কেন লেস দেন লিখলাম, এটা আমি একটু ব্যাখ্যা করতেছি। আমাদের এই যে অংশটা A1 A2 এটা তো আছে এখানে। সাপোজ মনে করেন যে A1 A2 এর মান হচ্ছে 10, এটা ইকুয়ালস টু, আমরা এখানে দুইটা বর্গ রাশি একটা থেকে আরেকটা বিয়োগ করতেছি, এটা একটা বর্গ রাশি, এটা একটা বর্গ রাশি, তাহলে একটা থেকে আরেকটা বিয়োগ হচ্ছে, তাহলে বিয়োগ হয়ে কার সমান হবে? 10-এর সমান হবে ডেফিনেটলি। তাহলে আমরা একটা মান ধরলাম 12 বিয়োগ আরেকটা ধরলাম 2, এগুলা জাস্ট ধরে নিচ্ছি আর কি, কারণ আমাদের তো 10 মিলাইতে হবে। তাহলে এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে তো ডেফিনেটলি এটা 10-এর থেকে বড় হইতে হবে, তাছাড়া তো সম্ভব না। তাহলে এখন আমি যদি এই লাইন থেকে পরের লাইনে গিয়ে এই -2টাকে গায়েব করে দিতে চাই, যে আমি -2টা লিখবো না, এটা বাদ, তখন কি আমরা এরকম লিখতে পারবো 10 = 12? এটা কি সম্ভব? 10 > 12 লিখতে হবে। তখন লিখতে হবে, মানে উল্টা বলছেন 10 < 12, মানে 10 তো 12 থেকে ছোট, এই ঘটনাটা এখানে ঘটাইছি। এখানে আমাদের জি। A1 A2 এই যে A1 + A2 হোল ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার থেকে A1 - A2 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার বিয়োগ করলে আমরা A1 A2 সমান পাবো। তার মানে এই মানটা ডেফিনেটলি A1 A2 থেকে বড়, কারণ এটা থেকে একটা জিনিস বাদ দিলে আমাদের A1 এবং A2 গুণফলের সমান হয়। এই জন্য আমরা আর সমান চিহ্নটা রাখি নাই, না রেখে লিখছি লেস দেন এটা। তাহলে এখন এই জায়গায় যদি আমরা সামান্য একটু পরিবর্তন করি, উভয় পাশে যদি আমরা বর্গমূল করে দেই, তাহলে কিন্তু আমাদের আসতেছে A1 A2 তার পাওয়ার 1/2 লেস দেন A1 + A2 ডিভাইডেড বাই 2। সুতরাং এখানে আমরা এটা লিখতে পারি, এটা হচ্ছে আমাদের জিওমেট্রিক মিনের অনুরূপ, ইজ লেস দেন, এটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিনের অনুরূপ। দুটি সংখ্যার ক্ষেত্রে এটা এখানে লেখার দরকার নাই, আমরা জেনারেলাইজ করে পরে লিখবো। বাট দুইটা সংখ্যার জন্য আমাদের যে জিনিসটা আমরা দেখাইতে চাচ্ছি, আমাদের থিওরেমটা এটা প্রমাণ হয়ে গেল। অর্থাৎ A1 A2 এর জন্য এটা সঠিক, এটা সত্য, অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দেন জিওমেট্রিক মিন। তাহলে এখন আমরা সংখ্যা বাড়াই, এটাকে ডাবল করে দেই, 4টায় যাই, দেখি কি হয়। তাহলে A1 A2 এর সাথে আমরা এখন A3 A4 নিব। তাহলে আবার A3 A4 এটাও লেস দেন, আমরা এই যে লাইনটা, এটাকে আপনারা চাইলে একটা ইকুয়েশন দিতে পারেন, ইকুয়েশন নাম্বার 1। অনেক সময় ইকুয়েশন টিকুয়েশন দিতে ভালোই লাগে লেখার ক্ষেত্রে। তাহলে এইটা লেস দেন আমাদের কি হবে? তাহলে A3 + A4 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা ধরতে পারি 2 নং সমীকরণ। তাহলে 1 আর 2 যদি আমরা এখন আবার গুণ করে দিই, দুইটাকে যদি আমরা গুণ করি, তাহলে 1 ও 2 হতে, তা আমরা যদি গুণ করে দেই, তখন লেফট হ্যান্ড সাইডের সাথে লেফট হ্যান্ড সাইড গুণ হবে, রাইট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড গুণ হবে, একেবারে নর্মাল কনসেপ্ট যেটা। তাহলে A1 A2 A3 A4 চিহ্ন লেস দেন আছে, লেস দেনই থাকবে। A1 + A2 ডিভাইডেড বাই 2 এটার হোল স্কোয়ার ইনটু A3 + A4 ডিভাইডেড বাই 2 এটার হোল স্কোয়ার। আচ্ছা, এখন এখানে কি করা যায়? A1 A2 A3 A4 লেস দেন, দুইটা সংখ্যা যদি গুণাকারে থাকে, তাদের পাওয়ার যদি একই হয়, যেমন A² B² এরকম যদি হয়, তাহলে ইকুয়ালস টু আমরা AB হোল স্কোয়ার, এটা কি লিখতে পারি? জি। এইটা লেখা যায়, এটা আমরা জানি। যদি পাওয়ার একই হয়, সেটা 2 থাকুক পাওয়ার বা যাই থাকুক, তাহলে এখানেও কিন্তু তাহলে আমরা এটা করে দিতে পারি। A1 + A2 ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ারটা আমরা রাখবো না, A3 + A4 ডিভাইডেড বাই 2 পুরাটার উপর আমরা স্কোয়ার দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই জায়গায় A1 A2 A3 A4 লেস দেন, এই জায়গাটাই মূলত হচ্ছে মানে প্রত্যেকটা থিওরেম বা অঙ্কের কিছু কিন্তু জায়গা থাকে, যে জায়গাগুলোতে আপনাকে পার্টিকুলারলি মনে রাখতে হবে, অথবা যে জায়গাগুলোতে গিয়ে আপনি ভুল করবেন। তো এটা হলো এরকম একটা জায়গা যেখানে গিয়ে আপনি কনফিউশনে পড়ে যেতে পারেন পরীক্ষার হলে। তাই এখানে আমরা এই পুরো অংশটাকে A চিন্তা করব আর এই পুরো অংশটাকে B চিন্তা করব। তাহলে এটাকে যদি আমরা AB-র মতো চিন্তা করি, তাহলে আগের যে সম্পর্কটা আমরা দেখে আসলাম এখানে, এই যে AB বা A1 A2, এটা কি হয়েছে? এটা লেস দেন হয়েছে কার থেকে? ওই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে যদি বর্গ করি তার থেকে ছোট। ওই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে বর্গ করলে তার থেকে ছোট। তাহলে আমরা এটাকে মনে মনে চিন্তা করি, এটা আমার এখন A1, এটা আমার A2, তাহলে আমরা এটা কি লিখতে পারবো? লেস দেন চিহ্ন তো আছেই, মানে আগেরটা থেকে পরেরটা লেস দেন হবে, কার থেকে লেস দেন হবে? এই যে
a1 প্লাস a2 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের a1, মনে মনে ধরতেছি, প্লাস কি করব, a3 প্লাস a4 ডিভাইডেড বাই 2। মানে এই দুইটা আমরা যোগ করলাম, এই দুইটা কে, এই দুইটা হচ্ছে আমাদের এই যে এরকম, এখান থেকে বুঝেন, একটা হচ্ছে a3 আর একটা হচ্ছে a4। তাহলে আমরা a3 যোগ a4 লিখছি, এটাকে আবার কি করতে হবে, দুই দ্বারা ভাগ করতে হবে পুরাটাই, ডিভাইডেড বাই 2। তার উপরে কিন্তু আপনি আবার এই যে হোল স্কোয়ার দিয়ে মানে দিবেন, a3 প্লাস a4 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা বলতে চাচ্ছি এটা হচ্ছে, এইটুকু হচ্ছে আমাদের a3, এইটুকু হচ্ছে আমাদের a4, তার নিচে আমরা কি করছি, ডিভাইডেড বাই 2 লিখছি, তারপর হোল স্কোয়ার দিছি। আর বাইরে তো আমাদের একটা স্কোয়ার আগেই ছিল। এই লাইন থেকে এই লাইনটা কারো কোনো কনফিউশন আছে বলেন তো দেখি? স্যার আর বুঝতে একবার পারিনি। শুনে নেব। না স্যার। স্যার বুঝতে পারিনি। আচ্ছা হ্যাঁ, আমি তো বলছি যে এখানে বুঝতে হবে, যারা বুঝেন নাই আমি আবার মানে ব্যাখ্যা করতেছি, দেখেন। আর আপনাদের যে বইগুলো আপনার ফলো করেন, সেই বইগুলোতে এই লাইনগুলোতে স্কিপ করে গেছে। তো হোপফুলি যখন আপনি সরাসরি মানে ক্লাস না করে না বুঝে যদি বই থেকে পড়তে যান, আপনার মুখস্থ ছাড়া তখন কোনো হয় থাকে না, কারণ তখন আপনি বুঝতে পারবেন না যে এখানে আসলে এই লাইন থেকে এই লাইনটা কিভাবে আসলো। আচ্ছা, আমি যেটা এখানে করছি যে আমাদের ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2টাকে গুণ করছি, এই জন্য লেফট হ্যান্ড সাইডে আমাদের a1 a2 a3 a4, a1 a2 a3 a4, a1 a2 a3 a4। সো লেফট হ্যান্ড সাইডে আমাদের কোনো কোশ্চেন নাই, এটা যা ছিল তাই আছে। রাইট হ্যান্ড সাইডেও আমাদের দুইটা অংশ ছিল, একটা ছিল এই যে a1 প্লাস a2 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, আর একটা ছিল a3 প্লাস a4 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। আচ্ছা, এটাকে দ্বিতীয় লাইনে গিয়ে পুরাটার উপর স্কোয়ার দিয়ে দিছি। আমরা এখন একটা করে ইউনিট চিন্তা করতেছি। আপনি এই যে a1 প্লাস a2 ডিভাইডেড বাই 2, এটাকে মনে করেন x, আর a3 প্লাস a4 ডিভাইডেড বাই 2 এটাকে মনে করেন y, তার হোল স্কোয়ার। জিনিসটা অনেকটা এরকম হয়ে গেছে এই যে দ্বিতীয় লাইনে গিয়ে। তাহলে এখন আমরা এই যে যে দুইটা সম্পর্ক থেকে এখানে কাজ করতেছি, 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণে, এখানে দেখেন যখন আমরা এই যে গুণাকারে লিখছি a3 a4 সাপোজ, তাহলে এক্স ওয়াই চেহারাটা কি সেম না? এখানে a3 a4 আর এখানে এক্স ওয়াই, চেহারাটা সেম হচ্ছে কিনা? যদি সেম হয় তাহলে আমরা এই এক্স ওয়াই এর পরিবর্তে এটা লিখতে পারবো না, এই যে এখানে লেস দেন দিয়ে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, আর তার উপরে আছে একটা হোল স্কোয়ার। এক্স ওয়াই এর পরিবর্তে এইটুকু, একটু মিলান, জাস্ট 2 নং এর সাথে এটা মিলান, যে 2 নং এ a3 a4 কে আমরা যা করছি, এখানে এক্স ওয়াই কে আমরা তাই করছি। যারা বলছিলেন বুঝতে পারেন না, একটু রেসপন্স করবেন, এটার সাথে এটা রিলেট করতে পারছেন কিনা? স্যার বুঝতে পারছি এবার। হ্যাঁ, এখন আমাদের কি করবো, এখন আপনি আরেকটা ধাপ আগায় যান। এখন আপনি এক্স এর জায়গায় চিন্তা করেন a1 প্লাস a2 বাই 2, আর ওয়াই জায়গায় চিন্তা করেন a3 প্লাস a4 বাই 2। তাহলে এখন দেখেন এই সেম কাজটাই হয়েছে, আমাদের শুধু জিনিসটা বড় হয়ে গেছে, এক্স এর জায়গায় এই পুরাটা, ওয়াই এর জায়গায় এই পুরাটা। তাহলে এইখান থেকে আমরা পরে গিয়ে যেটা পাবো, আমরা নেক্সট পেজে চলে যাই। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বা a1 a2 a3 a4 লেস দেন, এখানে আমি দুইটা ক্যালকুলেশন একবারে করে দিচ্ছি। এখানে আমরা লসাগু করব, লসাগু করলে নিচে হবে 2, আর এই যে ডিভাইডেড বাই 2 আছে, তাহলে আমরা পাবো a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4 ডিভাইডেড বাই 4, তার পাওয়ার পাওয়ার যেহেতু গুণ হয় 2 দুগুণে 4। তাহলে এখন দেখেন এইটা আমাদের আবার ওই যে প্রমাণের অনুরূপ হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা পরের লাইনে গিয়ে লিখতে পারি a1 a2 a3 a4, তার পাওয়ার হচ্ছে 1/4 is less than a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4 ডিভাইডেড বাই 4। আমরা উভয় পক্ষে ঘাত 1/4 নিছি। তাহলে এটা আমাদের জিওমেট্রিক মিন ইজ লেস দ্যান অ্যারিথমেটিক মিন। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে আমরা দুইটা সংখ্যার জন্য দেখলাম মানে হয়ে গেছে, তারপরে 2 এর গুণিতক পাওয়ার আমরা বাড়াই দিলাম, 2 দুগুণে 4, চারটার জন্য দেখলাম হয়ে গেছে। এইভাবে আমরা দেখব যে 8টার জন্যও হবে, 16টার জন্যও হবে, মানে 2 এর ঘাত আমরা যত বাড়াইতে থাকি গুণিতক আকারে, এগুলার জন্য আমাদের এই থিওরেমটাতে প্রমাণিত এই জিনিসটা আমরা এখান থেকে কনক্লুশন টানতে পারি। তার মানে এখন আমরা যেটা লিখতে পারবো যে এখন যদি n সংখ্যাটি, আমরা তো n সংখ্যক নিছি, n সংখ্যাটি 2,
2 স্কয়ার কমা 2 কিউব কমা ডট 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 এরকম হয়। আমরা প্রথমে দেখলাম 2টার জন্য মানে 2 টু দি পাওয়ার 1, তারপর দেখলাম 4টার জন্য তাহলে 2 স্কয়ার, এরপরে দেখবো আমরা 8টার জন্য, মানে এইভাবে শুধু জিনিসগুলো মাল্টিপল আকারে বাড়াইতে যদি থাকি আমাদের একইভাবে প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা এতগুলা তো আর করবো না, এখন আমরা জেনারেলাইজ করে লিখে দিব যে এত হয় তবে তবে কি লেখা যাবে, a1 a2 a3 a4 ডট 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 an লেস দেন a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট 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 প্লাস an বাই ডিভাইডেড বাই n। এইটার পাওয়ার লিখতে হবে আমাদের n। এটা আমরা এই যে এই লাইনটা লিখলাম, তারপরে আমরা মিলাই দেই একবারে a এবং g এর সাথে। আমাদের a1 a2 a3 a4 ডট 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 an, এটার পাওয়ার দিব আমরা 1 বাই n is less than a1 plus a2 plus a3 plus dot 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 plus an divided by n। সুতরাং geometric mean is less than arithmetic mean। এই পর্যন্ত সাধারণত আপনারা পরীক্ষার হলে লিখতে পারেন খুব সহজেই, এরপরে গিয়ে একটু ঝামেলা হয়। আমাদের প্রুফ কিন্তু হয় নাই, শেষ হয় নাই আর কি, হয় নাই বলতে শেষ হয় নাই। আমরা 2 এর গুণিতক গুলার জন্য প্রমাণ করছি, মানে আপনার কাছে যদি 2টা সংখ্যা দেই আপনি করতে পারবেন, আপনি যদি 4টা দিয়ে করতে পারবেন, 8টা দিয়ে করতে পারবেন, 16টা দিয়ে করতে পারেন। বাই এনি চান্স আপনার কাছে যদি 3টা থাকে, 5টা থাকে, 7টা থাকে, 9টা থাকে, 11টা থাকে, তখন কি করবে? তার মানে ওই জেনারেলাইজের জায়গাটা যদি আমরা না দেখাই তাহলে আমাদের n সংখ্যকের জন্য হচ্ছে না, একটা গ্যাপ পড়ে গেছে। এবং এখানে আপনাকে একটু বুঝতে হবে যে এই জায়গাটা আমরা কি করব। আমি একটু লিখে নেই, তারপর এখানে আমি একটু ডিটেইলস জানাই দিচ্ছি বা বুঝাই দিচ্ছি। যে এখন যদি n সংখ্যাটি, মানে আমরা যেটা বললাম যার জন্য বলছি এর আগে উপরে কি বলছি যে n সংখ্যাটি এত হয়, তাহলে এখন আমরা লিখবো যদি এটা না হয়, এটা না হয় মানে ওই যে গ্যাপ গুলা 3 5 7, মানে 2 এর গুণিতক আকারে যদি আমরা না পাই, তাহলে যদি n সংখ্যাটি যদি n সংখ্যাটি 2 স্কয়ার 2 কিউব ডট 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 না হয়, তাহলে আমাদের এখানে একটা অ্যাজাম্পশন নিতে হবে। আমরা ধরে নেই, মানে ওই গ্যাপগুলো আমরা ফিল আপ করবো, যে আমরা ধরে নেই a1 a2 a3, আচ্ছা সবগুলা কমা দিয়ে সেপারেট করে দিতে হবে, ডট 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 an কমা আর সংখ্যক আমরা গাণিতিক গড় নিব, অ্যারিথমেটিক মিন নিব, যেটাকে আমরা a দ্বারা প্রকাশ করছি। তাহলে a ডট 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 a। এই জায়গাটায় আপনি আমাকে প্রশ্ন করবেন যে স্যার আমরা এখানে অ্যারিথমেটিক মিনটা কেন নিব, আর সংখ্যক, এটা নেওয়ার কারণটা কি, সে ব্যাখ্যা আমি যাবো। তার আগে লাইনটা লিখে দিই যে সংখ্যাগুলিতে আর সংখ্যক বার a আছে, যে জন্য n প্লাস r সংখ্যাটি 2 এর গুণিতক। আচ্ছা এখন আপনারা একটু শোনেন মনোযোগ দিয়ে। এই স্টেজে এসে আপনার মেইনলি কনসার্নটা কি? আপনার কনসার্ন হচ্ছে যে আমি 2 এর জন্য প্রমাণ করতে পারতেছি, 4 এর জন্য প্রমাণ করতে পারতেছি, তারপরে 8 এর জন্য প্রমাণ করতে পারতেছি, বাট আমার কাছে যদি 3টা থাকে তখন আমি কি করব? আমার কাছে যদি 5টা থাকে তখন আমি কি করব? এটা হচ্ছে আপনার কনসার্ন। তাহলে এখন আপনি একটু মনে করেন, যে কল্পনা করেন যে আপনি একটা ফুটবল ম্যাচ, কোনো একটা টুর্নামেন্টে পার্টিসিপেট করছেন, আপনার দলের মানে প্রত্যেকটা দলে 8 জন করে থাকতে হবে এবং আপনার দলে আছে 5 জন। এখন 8 জন না হলে তো আপনি টুর্নামেন্টে বা ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন না, তাহলে একটা প্রবলেম হয়ে গেল। তাহলে এখন আপনাকে কি করতে হবে? আপনাকে কিছু দামি প্লেয়ার নিতে হবে, যে প্লেয়ার গুলা অরিজিনালি আপনার না, আপনাকে হায়ার করতে হবে আপনার দলের জন্য। কয়জন নিতে হবে? 3 জন, যেহেতু 8 জন আপনার মিনিমাম লাগবেই, তাহলে আপনার এখানে অতিরিক্ত 3 জন লাগতেছে। এখন এখানে মেইন কনসার্ন যেটা, আপনি র্যান্ডম 3 জন প্লেয়ার নিবেন, আপনার দলের পারফরমেন্স তো চেঞ্জ হয়ে যাবে। সেই 3 জন প্লেয়ার যদি ভালো না খেলে তাহলে আপনার দল হারবে, সেই 3 জন প্লেয়ার যদি আবার বেশি ভালো খেলে
এটা তো আপনি জানেন না আসলে সে কেমন খেলে। এটার পারফেক্ট সলিউশন হচ্ছে আপনারা যে 5জন প্লেয়ার আছে এই 5জন প্লেয়ারের গড়ের যে পারফরমেন্স অর্থাৎ এভারেজ তাদের যে পারফরমেন্স সেই পারফরমেন্স অনুযায়ী যদি আপনি আরো 3জন নেন তাহলে আপনার এই 5জন খেললে যেমন হইতো আপনার পুরা 8জন দামি প্লেয়ারদের নেওয়ার পরও আপনার দলের পারফরমেন্স লেভেলটা সেখানেই থাকবে। কথাটা মনে হয় বুঝতে পারেন নাই। ধরেন আপনার 5জন প্লেয়ারের এভারেজ পারফরমেন্স হচ্ছে 30, কথার কথা। তাহলে আপনি যে বাকি যে 3জন নিবেন সেই 3জনের প্রত্যেকের ক্ষেত্রেই আপনি পারফরমেন্স লেভেলটা নিবেন 30 করে। তাতে কি হবে, আপনি যখন আবার এভারেজ করবেন পুরা দলের তখন দেখবেন যে সেই 30-ই আছে, চেঞ্জ হয় নাই, কারণ 3জন বাড়বে প্রত্যেকেরই আপনার 30 করে ভ্যালু যোগ হচ্ছে। এই কাজটাই মূলত আমরা এখানে করছি। এখন প্রশ্ন করতে পারেন এটা আমরা কেন করব, কারণ আমরা তো অলরেডি প্রুভ করে ফেলছি যে এটা 2 এর গুণিতক যদি হয় তাহলে এটা প্রমাণিত। তাহলে আমাদের কনসার্নটা কখন, 3 যখন হচ্ছে তখন কি কনসার্ন, যেটা তো 2 এর গুণিতক না, তাহলে আমরা 2 এর গুণিতক বানাই নিচ্ছি এই যে এরকম দামি প্লেয়ার দিয়ে। আপনার 5জন ছিল, 8জন লাগবে, আপনি 3জন নিচ্ছেন, কিন্তু আপনার টিমের পারফরমেন্স যাতে ঠিক থাকে এই জন্য পুরা টিমের যে অ্যাভারেজ সেই অ্যাভারেজ অনুযায়ী আপনি প্লেয়ার নিচ্ছেন, যে তার থেকে বেশিও না তার থেকে কমও না, তাহলে আপনার ব্যালেন্সটা ঠিক থাকবে। ওই কাজটা আমরা এখানে করছি আমাদের প্রমাণটা মেলানোর জন্য, যে যদি কম থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে জেনারেলাইজ করে যে জিনিসটা অলরেডি আমি জানি যে 2 এর গুণিতক হলে প্রমাণিত হয়ে যাবে সেই 2 এর গুণিতক পর্যন্ত নেয়ার জন্য আমাদের এই জিনিসটা নেওয়া হয়েছে। ওইটা এখানে লিখছে দেখেন, যে যদি এন সংখ্যাটি এত না হয় তাহলে ধরি A1 A2 A3 ডট 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 এন, আর যে কয়টা আমার লাগবে এই যে আমি আর সংখ্যক নিলাম এরা হচ্ছে আমার সেই দামি প্লেয়ার যারা আমার পুরা টিমের এভারেজের সমান। এই যে A1 A2 A3 AN এদেরকে যদি আমি গড় নির্ণয় করি তাহলে কিন্তু আমি অ্যারিথমেটিক মিন এটা আমরা পাবো। এই সংখ্যাগুলিতে আর সংখ্যক এ আছে যার জন্য আর প্লাস এন সংখ্যাটা 2 এর গুণিতক হয়, যার জন্য বা যে জন্য আর প্লাস এন প্লাস আর সংখ্যাটা 2 এর গুণিতক হয়। তার মানে আমাদের এই এ নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে ওইটা। আচ্ছা, এখন ক্যালকুলেশন করে আমাদের ওইটা আবার একটু দূর করে দেখাই দিতে হবে। বাকিটুকু সহজ, আপনারা যদি এটা বুঝে দেখেন খুব একটা সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমরা এখন সেম ভাবে আগের সমীকরণটাকে যেটা পাইছি ওটাকে লিখবো। তাহলে আমাদের আছে এখন A1 A2 A3 ডট 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 এন। আর যেহেতু আমাদের আর নিচি সরি এ নিচে আমরা আর সংখ্যক, তাহলে 2টা এ গুণ করলে এ স্কোয়ার হয়, 3টা এ গুণ করলে এ কিউব হয়, 4টা এ গুণ করলে এ টু দি পাওয়ার 4 হয়, আর সংখ্যক এ গুণ করলে ইনটু হবে আমাদের এ টু দি পাওয়ার আর। তাহলে এটা লেস দেন হচ্ছে আমাদের A1 প্লাস A2 প্লাস A3 প্লাস ডট 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 প্লাস এন প্লাস ওই সেম আর সংখ্যক এ। এখানে এ টু দি পাওয়ার আর লিখলাম আর এখানে আর ইন্টু এ লিখলাম, কেন বলেন তো? স্যার এটা জ্যামিতিক গড় আর এটা গাণিতিক গড়। এখানে যোগ হয়েছে এখানে গুণ হয়েছে, এখানে এ আর সংখ্যক এ আমরা গুণ করছি যে কারণে আমাদের এখানে হয়েছে এ টু দি পাওয়ার আর, আর এখানে আর সংখ্যক এ আমরা যোগ করছি, 10টা এ যোগ করলে 10 এ হয়, তাহলে আর সংখ্যক এ যোগ করলে আর এ হচ্ছে, আর এখানে গুণ গুণ করলে আমাদের এ টু দি পাওয়ার আর হয়ে যাচ্ছে। তাহলে এইটা ডিভাইডেড বাই আমরা পাবো হচ্ছে এন প্লাস আর। আচ্ছা, এখন এইটার উপর পুরাটার উপর আমাদের পাওয়ার থাকবে কত? এই যে সমীকরণ এখানে আমাদের এন হলে এন ছিল, n plus r. এন প্লাস আর, গুড। তাহলে এখন আমাদের A1 A2 A3 ডট 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 এন এ টু দি পাওয়ার আর ইজ লেস দেন, একে A1 থেকে এন পর্যন্ত আমরা এই যে এখান থেকে মান ভ্যালুটা নিয়ে নিব। আমরা যেখানে ধরছি এই যে A1 থেকে এন পর্যন্ত উপরে এই জিনিসটা আছে, আমরা যদি আর আর গুণ করি তাহলে হবে এন ইন্টু এ। তাহলে এখানে যদি আমরা মানটা রিপ্লেস করি তাহলে এই অংশটুকুর পরিবর্তে এই যে এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো এন ইন্টু এ। তাহলে এন এ প্লাস আর এ ডিভাইডেড বাই এন প্লাস আর, তার পাওয়ার হচ্ছে আমাদের এন প্লাস আর। A1 A2 A3 ডট 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 এন এ টু দি পাওয়ার আর ইজ লেস দেন, এইখানে আমাদের উপরে আমরা এ কমন নিতে পারি। যদি আমরা এ কমন নেই তাহলে আমাদের হবে এন প্লাস আর ইন্টু এ
ডিভাইডেড বাই এন প্লাস আর, উপরে পাওয়ার আছে আমাদের এন প্লাস আর। তাহলে এই নিচের এন প্লাস আর উপরে এন প্লাস আর আমাদের ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল হয়ে থাকবে A1 A2 A3। আমি ডিটেলস লিখে দিচ্ছি, আপনারা এখানে চাইলে দুই লাইন স্কিপ করে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। an a to the power r is less than a to the power n plus r। দুই পাশে যদি আমরা a to the power r দ্বারা ভাগ করে দেই, a to the power r দ্বারা ভাগ করে দিলে A1 A2 A3 dot 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 an is less than a to the power n। ভাগ করে দিলে আমাদের আহ, জিনিসটা হবে এরকম, a to the power n plus r divided by a to the power r। এখান থেকে আবার আমরা পাবো a to the power n plus r minus r equals to a to the power n। ওইটা একবার এখানে লিখে দিচ্ছি। তাহলে সুতরাং বা আরেকটা লাইন বা দিয়ে লিখি, A1 A2 A3 ডট 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 an, এটার পাওয়ার আমরা যদি 1/n নেই, লেস দেন এখানে হবে শুধু a, আর এই জিনিসটাই হচ্ছে আমাদের g। সুতরাং জিওমেট্রিক মিন ইজ লেস দেন অ্যারিথমেটিক মিন। এখানে আমি আপনাদের একটা প্রশ্ন করব, দেখি আপনারা কেউ আনসার দিতে পারেন কিনা। পারা উচিত। এই যে এই লাইন থেকে এই লাইনে আমরা a টু দি পাওয়ার n দ্বারা ভাগ, a টু দি পাওয়ার r দ্বারা ভাগ করে দিছি। তো একটা অসমতার ক্ষেত্রে যখন আমরা কোনো কিছু দ্বারা ভাগ করি, তখন আমাদের কিন্তু একটা ভয় আমাদের মধ্যে চলে আসে যে অসমতা চিহ্নটা চেঞ্জ হবে কিনা। এখানে চেঞ্জ হয় নাই, না হওয়ার কারণটা কি? একটু চিন্তা করেন, চিন্তা করে বলেন। 10 সেকেন্ড সময় দিচ্ছি আর। স্যার দুই পাশে সেম জিনিস দ্বারা ভাগ হয়েছে এই জন্য। না না, সেম জিনিস দ্বারাই তো সাধারণত দুই পাশে ভাগ হয়। আর কেউ চেষ্টা করবেন? স্যার মানটা যেহেতু বড় বড় আছে এবং এই সেটা ছোট ছোট আছে, ওই জন্য ভাগ করলেও চিহ্ন পরিবর্তন হবে না। আহ গত ক্লাসে আমার মনে হয় যে ফান্ডামেন্টাল কিছু বিষয়ে কথা বলছিলাম, চিহ্ন পরিবর্তনের বিষয়টা বলছি কিনা ভুলে গেছি। তো অসমতার ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন আসলে কখন হয়? যখন আমরা ব্যস্তকরণ করলে হয়, অথবা আমরা যদি কোনো নেগেটিভ মান দ্বারা ভাগ অথবা গুণ করি, তখন চিহ্ন পরিবর্তন হয়ে যায়। অসমতার বেসিক যে কিছু বৈশিষ্ট্য আছে তার মধ্যে এটা একটা। তো এখানে আপনাকে শুধু দেখতে হবে আমি যে জিনিসটা দ্বারা ভাগ করতেছি সেটা সামহাউ নেগেটিভ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। যদি থাকে তাহলে ওইখানে আমার কেস দুইটা, সেটা মানে ওই দুইটা আমাদের চিন্তা করতে হবে যে পরিবর্তন হবে কি হবে না। বাট এইখানে আমরা পরিবর্তনের কোনো চিন্তাই করি নাই, কারণ আমাদের অ্যারিথমেটিক মিন এটা অলওয়েজ পজিটিভ। এই জায়গায় আমরা এই যে যে সংখ্যাগুলো ধরে নিচ্ছি A1 থেকে an পর্যন্ত একেবারে শুরুতে সবগুলাই আমরা ধনাত্মক বা যোগবোধক সংখ্যা ধরে নিচ্ছি। তাহলে যোগবোধক সংখ্যার গাণিতিক গড় তো যোগবোধকই হবে। পজিটিভ সংখ্যা দিয়ে যেহেতু আমরা দুই পাশে ভাগ করে দিচ্ছি, এই জন্য আমাদের এই যে লেস দেনটা গ্রেটার দেন হওয়ার কোনো ইস্যু ছিল না। এই জন্য এটা নিয়ে আমাদের চিন্তা করতে হয় নাই। তাহলে এই হচ্ছে আমাদের থিওরেমের প্রুফ, জিওমেট্রিক মিন ইজ লেস দেন অ্যারিথমেটিক মিন। খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের প্রশ্নের ক্ষেত্রে আপনাদের মানে মোস্ট প্রবাবলি একটা থিওরেম থাকবে আর একটা অঙ্ক থাকবে, 5 5 10 মার্ক এরকম থাকার সম্ভাবনা বেশি। আর যদি ছোট অঙ্ক দেয় সেক্ষেত্রে দুইটা অঙ্ক থাকতে পারে। আচ্ছা, যারা আগের ক্লাসটা করেন নাই, দু একজন টেক্সট করছেন, রেকর্ড আছে, আপনার ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন। ক্লাসে স্যার অল্টারনেটিভ ফলো করতে বলছিল। সো বোর্ডে কোনটা ফলো করবো? বোর্ডে আসলে অল্টারনেটিভ আর মেইন কোনোটা দেখবে না, বোর্ডে দেখবে যে আপনি সঠিকভাবে অ্যান্সার করছেন কিনা। যেটা সঠিকভাবে অ্যান্সার করতে পারবেন বা যেটা সহজ লাগবে সেটাই লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আপনাদের আমি 1 মিনিট সময় দিচ্ছি, যদি কারো কোনো জায়গায় না বুঝে থাকেন, কোনো প্রশ্ন থাকে বলেন, আদারওয়াইজ আমি পরের থিওরামে যাব। এটা আমার মনে হয় প্রশ্ন থাকার কথা না, প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে বোঝানো হয়েছে। আচ্ছা, এখন নেক্সট আমাদের যে প্রুফটা আছে সেটা হচ্ছে এটা। যদি এ বি গ্রেটার দেন 0 এবং এ নট ইকুয়ালস টু বি হয়, তবে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই 2 ইজ গ্রেটার দেন এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার এম। যখন এম এটা নট ইকুয়াল হবে, এম নট ইকুয়ালস টু 0 1, এবং চিহ্নটা উল্টে যাবে যদি এম এর মানটা 0 থেকে
ওয়ানের মধ্যে থাকে। আচ্ছা, প্রথমত আমরা এখানে কি প্রমাণ করতে যাচ্ছি? আমরা এখানে প্রমাণ করতে চাচ্ছি যে দুইটা সংখ্যা যদি আমাদের দেওয়া হয়, ধরেন দুইটা সংখ্যা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, আমরা এই যে এখান থেকে দেখি, তাহলে আমরা ওই দুইটা সংখ্যার উপর পাওয়ার বসাতে যাচ্ছি। মূলত মিন অফ দ্য পাওয়ার, মানে পাওয়ারের মিন বের করার এখানে একটা ইস্যু। তাহলে এই মিনটা আমরা দুই ভাবে বের করতে পারি। যেহেতু আমাদের পাওয়ার বসাইতে হবে, বাম পাশে যেটা আমরা করতে পারি, বাম পাশে যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমরা আগে পাওয়ার বসাইছি, তারপর মিন বের করছি। এর পাওয়ার এম, বি এর পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম, যেহেতু দুইটা ডিভাইডেড বাই টু। আর একটা কাজ কি করতে পারি, আমরা মিন বের করে তারপর পাওয়ার বসাতে পারি। এ প্লাস বি ডিভাইডেড বাই টু, তার পাওয়ার হচ্ছে এম। মূলত এই দুইটা, এখানে এই দুইটার মধ্যে সম্পর্ক দেখা দিতে হবে, আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করবো? একেবারে ছোট একটা প্রুফ এবং সহজ, যে যদি এম এর মানটা, মানে এম এর মানটা উপর নির্ভর করবে এই যে অসমতার চিহ্ন, এটা গ্রেটার দেন হবে না লেস দেন হবে? এটা গ্রেটার দেন হবে যদি এম এর মান 0 এবং 1 এর মধ্যে না থাকে। তার মানে 2 হইতে পারে, 4 হইতে পারে, নেগেটিভ কোনো মান হইতে পারে, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে আমরা প্রথম যে কাজটা করছি, যে প্রথমে পাওয়ার বসায়া তারপরে মিন বের করছি, এইটা মিন বের করে পাওয়ার বসালে যেটা হবে তার থেকে বড়। আর যদি এম এর মানটা 0 এবং 1 এর মধ্যে হয়, তখন কি হবে? তখন উল্টাটা হবে, অর্থাৎ লেফট সাইডের মানটা রাইট সাইডের মান থেকে ছোট হয়ে যাবে। ওকে, তাহলে চলেন আমরা দেখি এটার প্রমাণটা কেমন। এটা বিগত বছরগুলোতে আসছে এবং আসতে পারে। আমাদের এখানে প্রথম যে কাজটা করতে হবে, এ এবং বি, যেহেতু আমরা এ বি নিয়ে কাজ করবো এখানে, এ এবং বি কে একটু বিশেষ ভাবে আমরা লিখবো। এ ইকুয়ালস টু এ প্লাস বি ডিভাইডেড বাই টু প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু, এবং বি ইকুয়ালস টু এ প্লাস বি ডিভাইডেড বাই টু মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু। আপনি যদি দেখেন লসাগু করেন, এখানে লসাগু করে দেখেন, লসাগু করলে আমাদের এই যে এই চলে আসবে। লসাগু করলে লসাগু হবে 2, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, প্লাস বি মাইনাস বি চলে যাবে 2a, নিচে 2 কাটা গিয়ে এ। আবার এখানে লসাগু করলে আমাদের এই যে চিহ্ন পরিবর্তন হয়ে 2b থাকবে, 2 কাটা গিয়ে বি। এখন আপনি প্রশ্ন করবেন যে এখানে আমি এ বি কে এভাবে কিভাবে লিখবো? তো এটা সহজ অ্যান্সার, যেটা আমার স্যার আমাকে দিছে, মানে আমি যখন ক্লাস করছি তখন আমাদের স্যারের কাছ থেকে আমরা পাইছি, সেটা হচ্ছে প্রমাণের স্বার্থে আমাদের এই কাজটা করতে হবে। সো আলটিমেটলি কিছু ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা এরকমই থাকে যে প্রমাণের স্বার্থে আমরা করব, বাট তারপরেও তো বুঝতে হবে যে প্রমাণের স্বার্থে এই কাজটা করবো, এটা আমরা কিভাবে বুঝবো? তো আমাদের এই প্রমাণের মধ্যে এ প্লাস বি ডিভাইডেড বাই টু এই জিনিসটা আছে, এটা আমার লাগবে। তাহলে আমি এটা যখন লিখতে চাচ্ছি, এ কে তো আর আমরা এ প্লাস বি ডিভাইডেড বাই টু লিখতে পারবো না। তাহলে এটা এমন ভাবে লিখতে হবে যাতে আমার এ এই থাকে, বি বি থাকে। তাহলে এই এ প্লাস বি ডিভাইডেড বাই টু লেখার পর এটাকে এ বানানোর জন্য সাথে আমরা এটা যোগ করছি, এটাকে বি বানানোর জন্য সাথে আমরা এটা বিয়োগ করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের মেইন মানে ধারণা, এ এবং বি কে এইভাবে লেখার জন্য। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে একটু সহজ ভাবে লিখে নিব। যে মনে করি প্রমাণটা ছোট হলেও অনেকে অ্যান্সার করতে গিয়ে ঝামেলায় পড়ে যান। আমি একেবারে ইজি করে দিচ্ছি যাতে পরীক্ষায় অ্যান্সার করতে গিয়ে আপনার কোনো কনফিউশন তৈরি না হয়। এখানে আমরা ধরে নিব এই মানটা হচ্ছে আমাদের এক্স, তাহলে এক্স ইকুয়ালস টু এ প্লাস বি ডিভাইডেড বাই টু এবং ওয়াই ইকুয়ালস টু এ মাইনাস বি ডিভাইডেড বাই টু। তার মানে আমরা এখানে কি পাচ্ছি? সুতরাং এ ইকুয়ালস টু হচ্ছে এক্স প্লাস ওয়াই, বি ইকুয়ালস টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এই অংশটার মধ্যে আমরা কিন্তু তেমন কিছুই করি নাই। আমরা প্রথমে এ কে বিশেষভাবে প্রকাশ করছি, কেন এইভাবে করতে হবে সেটা বলছি, বি কে করছি। তারপর আমরা এটাকে একটু সহজ করার জন্য, একটু জেনারেলাইজ করার জন্য আমরা এ প্লাস বি বাই টু কে এক্স ধরে নিছি, এ মাইনাস বি বাই টু কে ওয়াই ধরে নিছি। তাহলে আমার এ হলো এক্স প্লাস ওয়াই, বি হলো এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এখন আমাদের বাম পক্ষে আমরা যাই। আমাদের বাম পক্ষে আছে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই টু। এটা হচ্ছে আমাদের প্রমাণের লেফট হ্যান্ড সাইড, এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই টু। তাহলে এখন এটার মান আমরা বের করব। তাহলে এইটা ইকুয়ালস টু, এই যে 1/2 এটা সামনে রাখলাম, রেখে এ আর বি এর মান যদি আমরা এখন বসাই দেই, তাহলে আমাদের হবে এক্স প্লাস ওয়াই, তার পাওয়ার হচ্ছে এম, প্লাস এক্স মাইনাস ওয়াই, তার পাওয়ার হচ্ছে এম।
এটা। তো এখন আপনারা 9-10-এ পড়ছেন, ইন্টারমিডিয়েটে পড়ছেন, বাইনোমিয়াল থিওরাম মনে আছে কারো? দ্বিপদী উপপাদ্য, দ্বিপদী উপপাদ্য মনে না জি থাকলে স্যার। সমস্যা নাই, আমি বলে দিচ্ছি। আচ্ছা, দ্বিপদী উপপাদ্য অনুযায়ী এই যে আমরা এখন এক্স প্লাস ওয়াই তার পাওয়ার এম, এক্স হচ্ছে আমাদের প্রথম পদ, ওয়াই হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। দ্বিপদী উপপাদ্যের ক্ষেত্রে আমাদের প্রথম পদ আর দ্বিতীয় পদ এটা আমাদের মেইন কনসার্ন থাকে যে ওখানে কি আছে। তাহলে উপপাদ্য অনুযায়ী প্রথম পদের পাওয়ার হবে এই যে যা থাকে তাই। আমরা উপপাদ্যের মধ্যে এম এন ব্যবহার করছি, বাট এখানে আমাদের এম আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এম প্লাস MC1, সেখান থেকে আসবে আমাদের এম, এক্স টু দি পাওয়ার M-1 ইন্টু দ্বিতীয় পদ ওয়াই প্লাস MC2, ওইটাকে যদি একবারে ভেঙে লিখি তাহলে m ইন্টু M-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার, এখান থেকে আরো এক কমে যাবে তাহলে M-2, ওয়াই এর পাওয়ার এক বেড়ে যাবে ওয়াই স্কোয়ার, প্লাস আর লিখবো না, ডট ডট ডট। এটা হচ্ছে আমাদের এই যে প্রথম অংশ, যেটা এই প্রথম অংশের বিস্তৃতি। তারপর দ্বিতীয় অংশটা আমরা বিস্তার করি। আপনি যদি এইভাবে ব্রেকডাউন করে লেখেন তাহলে আপনার ভুল হওয়ার চান্সটা অনেক কমে যায়। x মাইনাস ওয়াই তার পাওয়ার m ইকুয়ালস টু, তাহলে একই, শুধু আমাদের এই যে ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসবে, তাহলে x টু দি পাওয়ার m মাইনাস m x টু দি পাওয়ার M-1 y, এটা প্লাস হবে কারণ এখানে ওয়াই স্কোয়ার যেহেতু, মাইনাস ওয়াই হোল স্কোয়ার, মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে এখানে m ইন্টু M-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার M-2 y স্কোয়ার, বাট এর পরেরটা কিন্তু আবার মাইনাস হয়ে যাবে কারণ এরপরে ওয়াই কিউব মাইনাস ওয়াই হোল কিউব, আর মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় তখন মাইনাসে থাকে, মাইনাস দিয়ে তারপর ডট ডট ডট, এখানে প্লাস দিয়ে যদি ডট ডট দেন সেটা কিন্তু ম্যাথমেটিক্যালি ইরর, চাইলে নাম্বার কাটতে পারবে। আচ্ছা, এখন এই দুইটাকে আমরা যদি যোগ করে দেই, এই দুইটাকে আমরা যদি যোগ করে দিই, যোগ করে দিয়ে আমরা কি লিখতে পারবো যে সুতরাং এক্স প্লাস ওয়াই তার পাওয়ার এম প্লাস এক্স মাইনাস ওয়াই তার পাওয়ার এম, এই দুটো আমরা যদি যোগ করি ইকুয়ালস টু, এই যে নেগেটিভ মানগুলা ক্যান্সেল হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা থাকবে, আবার এরপরে যে মান যদি আমরা লিখতাম এরপরে যেটা থাকতো ওইটা ক্যান্সেল হয়ে যেত। আমরা লিখি নাই যেহেতু ধারা, তো আমরা বুঝে যোগফলটা লিখতে পারলেই হবে। আর যেগুলো আছে প্লাস, যেগুলো চিহ্ন প্লাস, ওইগুলো কি হবে, ডাবল হয়ে যাবে। এই যে এক্স টু দি পাওয়ার এম এক্স টু দি পাওয়ার এম দুইটা যোগ হবে, যোগ হয়ে দুইটা হবে। আশা করি এটা আপনারা বুঝতে পারবেন। তাহলে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এম প্লাস, এখানেও আমাদের জিনিসটা দুইটা হবে, তাহলে দুই আমরা একবারে কমন নিয়ে নেই, সামনে রেখে দেই, তাহলে এক্স টু দি পাওয়ার এম প্লাস m ইন্টু M-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার M-2 ওয়াই স্কোয়ার, এরপর প্লাস, এখন কিন্তু কোনো মাইনাস নাই, মাইনাসগুলো আমাদের সব ক্যান্সেল হয়ে গেছে, আর লেখা দরকার নাই যেহেতু সিরিজ ডট ডট। আচ্ছা, এই মানটা এখন আমরা কি করব, 1 নং এ বসাই দিব। কোথায় 1 নং? এই যে এই জায়গায়। তাহলে সুতরাং আমরা 1 নং থেকে পাই, সুতরাং 1 হতে পাই, 1 হতে আমরা কি পাবো, a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 2 a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু, যে মানটা আমরা বসাচ্ছি এখানে একটা 2 আছে, আর যেখানে বসাচ্ছি এখানে একটা হাফ আছে, তাহলে এই হাফের সাথে 2 ক্যান্সেল হয়ে আমাদের শুধু এই পুরা মানটা থেকে যাবে। তাহলে এখানে আমাদের থাকতেছে x টু দি পাওয়ার m প্লাস m ইন্টু M-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার M-2 y স্কোয়ার প্লাস ডট 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 ডট। আমরা x ব্যবহার করছিলাম, y ব্যবহার করছিলাম আমাদের সুবিধার্থে, বাট অ্যাকচুয়ালি তার মানটা আসলে কি, তার মান হচ্ছে এই যে এটা a প্লাস বি বাই 2 a মাইনাস বি বাই 2। তাহলে এখন আমরা মানটা রিপ্লেস করে দিব, তাহলে মান যদি আমরা রিপ্লেস করে দেই ইকুয়ালস টু a প্লাস বি ডিভাইডেড বাই 2 তার পাওয়ার হচ্ছে m প্লাস m ইন্টু M-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, x এর ভ্যালু আমরা বসাবো a প্লাস বি ডিভাইডেড বাই 2 তার পাওয়ার হচ্ছে M-2, তারপর y এর ভ্যালু a মাইনাস বি ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার প্লাস ডট 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 ডট।
এই হচ্ছে আমাদের জেনারেলাইজড ফর্ম। এখন আপনাকে এখান থেকে ওই দুইটা সিদ্ধান্ত প্রমাণ করতে হবে, যে দুইটা সিদ্ধান্ত আমাদের প্রমাণের মধ্যে চাওয়া হয়েছে, যে কখন গ্রেটার দেন হবে, কখন লেস দেন হবে। তাহলে এই জিনিসটা এখন আমাদের আর লেখা টেখা নাই, এখন আপনাকে বুঝতে হবে, বুঝে কনক্লুশনটা টানতে হবে। তাহলে আমরা প্রথম কন্ডিশন যেটা, যদি m does not belongs to 0,1 হয়, তার মানে m এর মানটা বড়, তবে এটাকে আমরা 2 নং ধরি, 2 হতে পাই, 2 হতে পাই না লেখে, তবে 2 নং এর এখানে দেখেন কি ঘটে, মানে এখানে যে কথাটা লিখবো ওই কথাটা আমরা একটু বুঝে নেই। তাহলে আমরা র্যান্ডম একটা মান ধরে নেই, সাপোজ 2, যদি 2 ধরি, তাহলে এইখানে আমাদের a প্লাস বি ডিভাইডেড বাই 2, তার পাওয়ার হবে 2, মানে ডেফিনেটলি এটা আমাদের একটা পজিটিভ ভ্যালু আসবে, স্কোয়ার যেহেতু। এখানে m m এর মান যদি আমরা 2 ধরি, এই জায়গাটা আমরা আগে দেখি, আহ, এটা আমাদের স্কোয়ার টার্ম, সো এটা পজিটিভ। এখানে m এর মান যদি 2 বসাই, তাহলে এটা আমাদের ভ্যানিশ হয়ে যাবে, মানে 1 থাকবে। আর এখানে m এর মান আপনি 2 বসায় দেখেন, এখান থেকে আমাদের নেগেটিভ কোনো সংখ্যা আসতেছে না, 2 ইন্টু 2 মাইনাস 1, 2 থেকে 1 গেলে 1 থাকে, তার মানে এই অংশটা পজিটিভ। আবার এইটা মূলত আমাদের লাগবে, আমাদের প্রমাণের জন্য এই অংশটা লাগবে, এই অংশটা আমাদের পজিটিভ, বা এটা নিয়ে আপনার চিন্তা করে দরকার নেই। তাহলে এইটার সাথে যে জিনিসটা আপনি, যেই জিনিসের সাথে আপনি এটার সম্পর্ক দেখাতে যাচ্ছেন, তার সাথে কিছু পজিটিভ সংখ্যা যোগাকার আছে, তাহলে জিনিসটা কেমন আছে? জিনিসটা আছে, ধরেন এই পাশে আছে 10 ইকুয়ালস টু, তাহলে এই পাশে আছে আমাদের 5 যোগ সামথিং, যেহেতু যোগ হয়েছে, মানে এটা অবশ্যই 10-এর থেকে ছোট হবে, তাছাড়া তো দুইটার যোগফল কখনো 10 হবে না। তার মানে দাঁড়াচ্ছে যে m এর মান যদি 0,1 এর মধ্যে অন্তর্ভুক্ত না হয়, তার থেকে যদি বড় হয়, তখন আমাদের এই যে বাম পাশের মানটা, এটা ডান পাশের মানের থেকে, এই বাকিগুলা যদি আমরা বাদ দিয়ে দিই, শুধু প্রথমটা কনসিডার করি, তখন বড় হইতে হবে, বড় ধরতে হবে। তাহলে ওই কথাটাই আপনাকে শুধু এখানে বলতে হবে, যে যদি m এর মানটা 0,1 এর মধ্যে না হয়, তাহলে 1 নং এর ডান পক্ষ যোগবোধক, বলে আপনি কনক্লুশনটা লিখে দিবেন। 1 নং এর ডান পক্ষ সব সময় যোগ যোগবোধক। সুতরাং a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 2 ইজ গ্রেটার দেন a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার m। দ্বিতীয় কেসটা আপনার বোঝার দরকার নাই, ওটা আপনি মুখস্থ লিখে দিতে পারেন। তাহলে যদি এটার মধ্যে না হয়, তাহলে এটা বিয়োগবোধক হবে, আর বিয়োগবোধক হলে উল্টাটা হবে। তাহলে দ্বিতীয় কেসটা হচ্ছে, যদি m, সরি x না, এটা m হবে, ইজ গ্রেটার দেন 0 লেস দেন 1 হয়, তবে 2 নং এর ডান পক্ষ বা ডান পক্ষের প্রথম পদ ব্যতীত সকল পদ বিয়োগবোধক। সুতরাং a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 2 লেস দেন a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার m। তাহলে উভয় শর্তে আমাদের থিওরেমটা প্রমাণিত হলো। দুইটা থিওরেম আমরা দেখলাম। আপনাদের কাছে কঠিন লাগতেছে থিওরেম গুলো? বলেন তো দেখি। আর কঠিন। স্যার একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, এটা পুরোটা আমি লাস্ট রিপিট করতেছি। আচ্ছা, বোঝা যাচ্ছে তো নাকি? কঠিন জিনিস তো একটু কঠিন লাগবেই, ওইটাকে তো বলতে পারবো না যে একেবারে সহজ হয়ে যাবে, বাট আপনি বুঝতে পারতেছেন কিনা, এটা হলো ফ্যাক্ট। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এবার সবাই একটু দেখেন, কেউ একজন মেসেজ করছেন, তানহা লিখছেন আরো একবার, হ্যাঁ পুরোটা আবার বলতেছি।
আমাদের থিওরেম ছিল যদি এ এবং বি জিরোর থেকে বড় হয় এবং দুইটা সমান না হয়, তাহলে আমরা প্রমাণ করতে চাচ্ছি যে এ টু দি পাওয়ার এম, তার মানে আমরা পাওয়ার দিব আর কি, এ এবং বি এর উপর পাওয়ার দিব দুই ভাবে যেটা দেওয়া যায়। এ এবং বি এর উপর পাওয়ার দিয়ে যদি আমরা গড় নির্ণয় করি, সেটা এ বির গড় নির্ণয় করে তারপর যদি পাওয়ার দিই, তার থেকে বড় হবে অথবা ছোট হবে। বড় হবে না ছোট হবে এটা ডিপেন্ড করবে এম এর উপর। এম এর মান যদি 0-1 এর মধ্যে না থাকে তাহলে এটা বড় হবে, আর যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে তাহলে এটা ছোট হবে। তাহলে প্রমাণের শুরুতে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা এ এবং বি কে ডিফাইন করে নিচ্ছি। এ ইকুয়ালস টু আমরা লিখছি a প্লাস বি ডিভাইডেড বাই 2, এটা বেসিক্যালি আমাদের লাগবে, এই জন্য আমরা এটার সাথে যা লিখলে শুধু এ থাকে আমরা সেটা লিখছি, a মাইনাস বি ডিভাইডেড বাই 2 যোগ করছি। বি ইকুয়ালস টু a প্লাস বি ডিভাইডেড বাই 2 মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2। তো এটা আপনার ধরেন একটা ম্যাজিক টার্ম বলতে পারেন, এটা আপনার মনে রাখতে হবে যে এই থিওরেমের শুরুতে, কারণ থিওরেম তো আসলে আপনার এটাই আসবে, অপরিচিত থিওরেম আসবে না। তো শুরুতে আমাদের এ এবং বি কে এইভাবে ডিফাইন করে নিতে হয়, এটা আপনার মনে রাখতে হবে। আচ্ছা, এরপর আমাদের আরো সহজ করার জন্য আমরা এই যে a প্লাস বি বাই 2 এটাকে আমরা ধরে নিচ্ছি x, আর a মাইনাস বি ডিভাইডেড বাই 2 এটাকে ধরে নিচ্ছি y। তাহলে x y, তাহলে আমাদের a ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, a ইকুয়ালস টু দাঁড়াচ্ছে x প্লাস y, b ইকুয়ালস টু দাঁড়াচ্ছে x মাইনাস y। তাহলে এটুকু হচ্ছে আমাদের ওয়ার্ম আপ বলতে পারেন থিওরেম শুরু করার আগে এই কাজটুকু আমরা করে নিলাম। তাহলে এখন আমাদের মূলত যেটা আমরা দেখাইতে চাচ্ছি তার লেফট সাইডে আছে a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 2। তাহলে এই জিনিসটা কি দাঁড়াচ্ছে, আমরা এর মানটা বসাই দিলাম, এর মান হচ্ছে x প্লাস ওয়াই তার পাওয়ার m, বি এর মান বসাই দিলাম, বি এর মান হচ্ছে x মাইনাস ওয়াই তার পাওয়ার m। বসাই দেওয়ার পর চাইলে এখানেই ক্যালকুলেশন করা যেত, বইতে একবারে লিখে দিচ্ছে, তো এটা সহজ করার জন্য আমি ব্রেকডাউন করে দিচ্ছি। আমরা এখানে দুইটার বাইনোমিয়াল এক্সপেনশন করব, x প্লাস ওয়াই টু দি পাওয়ার m, x মাইনাস ওয়াই টু দি পাওয়ার m। তাহলে এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। কারো যদি দ্বিপদী বিস্তৃতি মনে না থাকে তাহলে এটা জাস্ট একটু দেখবেন যে দ্বিপদী বিস্তৃতির ফর্মুলাটা কি ছিল। প্রথম পদ দ্বিতীয় পদ তার পাওয়ার যদি n থাকে, আমরা এইভাবে করে আসছি, এটা ইন্টারমিডিয়েট লেভেলের পড়া, এসএসসি তেও ছিল, যে কোনো বই পড়লে আপনি এটা পাবেন। তো ওইটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে এক্স হচ্ছে আমাদের প্রথম পদ, ওয়াই হচ্ছে আমাদের দ্বিতীয় পদ, তার পাওয়ার m। তাহলে প্রথম পদের পাওয়ার m প্লাস এখানে হয় মূলত হচ্ছে mc1, ওটা আউটপুটটা একবার লিখছি আমি, m x টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু y প্লাস m ইন্টু m মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার m মাইনাস 2 y স্কোয়ার। এখানে যদি একটু বলি, এখানে যেটা হয় সেটা হচ্ছে আমাদের প্রথম পদের পাওয়ার সর্বোচ্চটা থেকে 1 করে কমবে, আর দ্বিতীয় পদের পাওয়ার 1 করে বাড়বে। প্রথমে শুধু প্রথম পদ আছে কারণ এখানে দ্বিতীয় পদের পাওয়ার 0, তারপরে 1 হয়েছে, তারপর 2 হয়েছে, এভাবে বাড়তে থাকবে। আর প্রথম পদের পাওয়ার যেটা, এটা 1 করে কমতে থাকবে, প্রথমে m ছিল, তারপরে m মাইনাস 1, তারপরে m মাইনাস 2। আর সাথে যেটা সহগটা পাবেন আপনি হচ্ছে এই যে nc0 তারপরে nc1 কম্বিনেশন, পারমুটেশন কম্বিনেশন, জিনিসগুলা টুকটাক মাথায় থাকার কথা ভুলে গিয়ে থাকলেও, অথবা জাস্ট এটা এটা মনে রাখলেই হবে যে এখানে আমাদের m, তারপরে m ইন্টু m মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, দুটা টার্ম ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। যদি এরপরে টার্মটা লিখতে চান তাহলে ওইখানে হবে m ইন্টু m মাইনাস 1 ইন্টু m মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে জিনিসগুলো আগাবে। তাহলে প্রথমটা যদি লিখতে পারে তাহলে পরেরটা লিখতে পারবেন। পরেরটাতে কি হবে, যেখানে y এর পাওয়ার বিজোড় ওইখানে ওটার সামনে মাইনাস, আর যেখানে y এর পাওয়ার জোড় ওটার সামনে প্লাস। এখানে y এর পাওয়ার 1 এই জন্য সামনে মাইনাস, এখানে y এর পাওয়ার 2 এখানে সামনে প্লাস। এই প্লাস মাইনাসটা কই থেকে আসলো, কারণ আমাদের এখানে দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস y। তারপর এই দুইটাকে আমরা যোগ করছি, এই দুইটা আমরা যোগ করলে কি হবে, এই যে x টু দি পাওয়ার m এর সাথে x টু দি পাওয়ার m যোগ হবে, তাহলে দুইটা হবে x টু দি পাওয়ার m, 2 একবারে সামনে কমন রাখা হয়েছে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই দুইটা ক্যান্সেল। আবার এইটার সাথে এটা সেম, তাহলে এটাও কয়টা পাবো আমরা, দুইটা পাবো, এই যে সামনে 2, আর এটা যা আছে লেখা হয়েছে প্লাস ডট ডট ডট, যেহেতু সিরিজ এত লেখার দরকার নাই, সময়েরও একটা ব্যাপার থাকে পরীক্ষার হলে। আচ্ছা, তারপরে আমরা এই যে আমাদের 1 নং যে সমীকরণটা আমরা দিয়ে রাখছিলাম, এই 1 নং সমীকরণের মধ্যে মান বসাইছি। এখানে একটা কাজ আমি মুখে মুখে বলে দিচ্ছি, সেটা হলো আমাদের এখানে তো 1/2 আছে, আর আমরা যোগফল যেটা পাইছি এখানে আবার আমরা 2 পাইছি গুণাকারে, তাহলে এই 2 এই সামনে 1/2 এর সাথে ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে শুধু এই দুইটার মান থাকবে। ওই দুইটার মান বা যোগফলটা আমরা এই যে এখানে লিখলাম, লেখার পর আমরা আবার রিভার্স করছি, এক্স এর মানটা আমরা আবার বসাই দিচ্ছি, এক্স এর মান হচ্ছে a প্লাস বি বাই 2, আর ওয়াই মান হচ্ছে a মাইনাস বি বাই 2 বসাই দিলাম। বসাই দিয়ে আমাদের কাজ শেষ, মূলত এখানে আমাদের ইকুয়েশনের কাজটা শেষ। এরপরে যে কাজটা সেটা হচ্ছে ভ্যালিডেট করা, যে কখন গ্রেটার দেন হবে কখন লেস দেন হবে। তাহলে আপনি হচ্ছে আসলে এই পর্যন্ত যদি লিখতে পারেন, এরপরে ওই দুইটা কেস লিখে দিলেই হবে, যে এম ডাজ নট বিলংস টু 0 to 1, মানে এর মধ্যে যদি বিলং না করে তাহলে এটা, এর মধ্যে বিলং করলে এটা। তাহলে এখন এখানে লজিকটা আসলে কি,
না বুঝে অনেক সময় লিখতে গিয়েও ভুল হয়ে যায়। এখানে লজিকটা হচ্ছে আমাদের এম এর মানটা যদি 0 1 এর মধ্যে না থাকে, তাহলে 1 এর থেকে বড় কোনো একটা মান আমরা চিন্তা করি, 2 চিন্তা করি। তাহলে 2 যদি আমরা বসালে দেখা যাচ্ছে প্রথম মানটা, এটা নিয়ে তো আমাদের কোনো চিন্তা নাই, এটা যা আছে এটাই লাগবে। পরের যে টার্মটা আছে পুরাটা ধনাত্মক হয়ে যায়, তাহলে এটা যদি ধনাত্মক হয় এর পরের গুলো তো ধনাত্মক হবে। তার মানে ডান পাশের সবই ধনাত্মক। তাহলে আপনি এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার বাম পাশের যে জিনিসটা আছে এটা ইকুয়ালস টু এই সবগুলার যোগফল, সবগুলাই ধনাত্মক। তার মধ্যে একটা যদি আপনি নিতে চান, তাহলে অবশ্যই বাম পাশে যা আছে এটা বড় তার থেকে। কারণ অনেকগুলার যোগফল যদি এটা হয়, তাহলে ওই অনেকগুলার মধ্যে একটার থেকে কি সে অবশ্যই বড়। মানে বিষয়টা এরকম, আমরা যদি চিন্তা করি যে 10 ইকুয়ালস টু 1 যোগ 5 প্লাস 4, তাহলে আমরা এখান থেকে তো এটাই লিখবো যে 10 গ্রেটার দেন 1 অথবা 10 গ্রেটার দেন 5, এটাই তো লিখতে হবে। তাহলে জিনিসটা অনেকটা এরকম হয়েছে, যেহেতু ডান পাশের সবগুলাই যোগবোধক, তাহলে এই সবগুলা যোগ করলে আমরা বাম পাশেরটা পাই। তাহলে আমি যদি এই পরের গুলা বাদ দিয়ে দেই, পরের গুলা বাদ দিয়ে দিলে শুধু প্রথমটা যদি নেই, তাহলে আমাকে বলতে হবে যে বাম পাশেরটা ডান পাশের থেকে বড়। আর যদি তাহলে 0 থেকে 1 এর মধ্যে হয় তখন কি হবে? তখন সব প্রথমটা ছাড়া সবগুলাই হয় বিয়োগবোধক, প্রথমটা ছাড়া সবগুলাই বিয়োগবোধক। জাস্ট এই এই কিওয়ার্ডটা মাথায় থাকলেই হবে। তাহলে তখন কি হবে? চিহ্নটা উল্টে যাবে, লেস দেন a+b/2 তার পাওয়ার m। কারো কোনো প্রশ্ন? না স্যার, এবার একদম পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, এটা তো ক্লাসে আপনাদের পড়াইছিল, এখন আপনাদের কাছে সহজ লাগছে কিনা বলেন। যে দুইটা জি স্যার। থিওরাম। হ্যাঁ, জিহাদ কোথা থেকে ক্লাস করতেছেন? জিহাদ শুনতে পাচ্ছেন? স্যার জিহাদ নাকি জাহিদ? জি জাহিদ, স্যার। পড়তে ভুল জি হয়েছে। স্যার, আমি শেরপুর সরকারি কলেজ, শেরপুর ডিস্ট্রিক্ট। জিহাদ শের আছে। শেরপুর, আচ্ছা। ফয়সাল কোথা থেকে ক্লাস করতেছেন? ফয়সাল স্যার কথা বলছিলেন। রংপুর। রংপুর থেকে। আচ্ছা, আমার আমার বাড়ি শেরপুরের কাছাকাছি বলা যায়। টাঙ্গাইলের একেবারে শেষ মাথায়, ধনবাড়ি উপজেলা, জামালপুরের কাছে। জামালপুরে কে যেন বলছিলেন ক্লাসের শুরুতে যে জামালপুর থেকে ক্লাস করতেছেন। আচ্ছা, জাস্ট একটু হলো ডাইভারশন নিয়ে আসলাম আর কি কথা বলে। তো আমাদের আরো দুটা থিওরাম ছিল, আমার মনে হয় যে আজকে আর থিওরাম না দেখি, আমরা এই অধ্যায়ের উপর আরেকটা ক্লাস লাগবে, আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি। মানে এখনই আবার যদি আমরা সেই কশিস ইনইকুয়ালিটি, ওয়েস্টাইস ইনইকুয়ালিটি প্রমাণগুলো দেখি, এটা হোপফুলি আপনাদের কাছে একটু বেশি কঠিন লেগে যাবে। আমাদের আর দুইটা থিওরাম এখান থেকে পড়তে হবে যেটা পরীক্ষা আসতে পারে। সেটা হচ্ছে শেবিসেভ ইনইকুয়ালিটি যেটা ওইটা, আর হলো কশিস ইনইকুয়ালিটি এটা। এই চারটা থিওরাম থেকে আশা করি আপনারা একটা থিওরাম পাবেন, প্লাস এই রিলেটেড অঙ্কগুলো আমাদের দেখতে হবে। এখান থেকে বেশ কিছু অঙ্ক করতে হবে, এবং আপনারা যতগুলা করতে পারেন করবেন। টার্গেটেড ম্যাথ যেগুলা বা যেই জায়গা থেকে চ্যাপ্টার যেগুলা, যে চ্যাপ্টার গুলা থেকে যে মাস্ট অ্যান্সার করবো এরকম একটা ইন্টেনশন থাকবে, তো সেখানে চেষ্টা করবেন যে প্রিপারেশনের মধ্যে যাতে কোনো গ্যাপ না থাকে। আহ আমরা am গ্রেটার দেন gm, অর্থাৎ অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন, এই যে জিনিসটা শিখলাম প্রমাণ, এই রিলেটেড কিছু গাণিতিক সমস্যা আমরা দেখি যেগুলো পরীক্ষায় আসে অনেক সময়। x plus y into y plus z into z plus x greater than 8xyz। আচ্ছা, এটা আমাদের একটা অসমতা প্রমাণ করতে হবে। এখানে যে দুইটা দুইটা করে আছে, এই যে x plus y, y plus z, z plus x, এটা দেখে মোটামুটি আমরা বুঝতে পারবো যে এখানে আমাদের অ্যারিথমেটিক মিন বা জিওমেট্রিক মিনের ব্যবহার থাকবে। তাহলে আমরা জানি, ছোট অঙ্ক এগুলা, বেশি বড় না, এগুলো অনেক সময় 3 মার্কসের জন্য দিবে আপনাদের নতুন কোশ্চেন প্যাটার্নে। তাহলে অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দেন জিওমেট্রিক মিন। তাহলে এখন যেই তিনটা আছে আমার অসমতার মধ্যে, একটা একটা করে তাদের অ্যারিথমেটিক মিন আমরা বের করি। তাহলে এখন এ ধর অঙ্কগুলো আবার সহজ, অঙ্কগুলো খুব একটা কঠিন না। তাহলে প্রথম আছে আমাদের x প্লাস ওয়াই, তাহলে এটার am গ্রেটার দেন gm সম্পর্ক অনুযায়ী আমরা কি লিখতে পারবো? x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, এইটা গ্রেটার দেন হবে রুট ওভার xy। আপনার দরকার হচ্ছে লেফট সাইডে শুধু x প্লাস ওয়াই, তাহলে x প্লাস ওয়াই এর মানটা এখান থেকে বের করে। তাহলে এখান থেকে আমরা পাবো x প্লাস ওয়াই, এটা গ্রেটার দেন
2 × √(xy) এইটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ, মানে এই তিনটা মান আমরা বের করবো, বের করে বসাই দিয়ে দেখবো যে কি আসে। আবার y + z / 2, এটা গ্রেটার দেন কি হবে বলেন তো, কেউ একজন বলেন। স্যার √yz। √yz। মুস্তাকিম কোথা থেকে ক্লাস করতেছেন? স্যার আমি ময়মনসিংহ থেকে, মানসিং আনন্দমোহন থেকে, কলেজ। আনন্দমোহন কলেজ। আচ্ছা, তাহলে y + z > 2 × √yz, এটাকে দিয়ে আমরা 2 নং। তারপর z + x, আবার z + x / 2 √zx। তাহলে এখান থেকে আমাদের দরকার হচ্ছে শুধু z + x, এটার মান আমরা বের করে নিলাম, > 2 × √zx। তাহলে এটা হচ্ছে 3 নং। এখন এই 1 নং, 2 নং, 3 নং এই তিনটা সমীকরণ মানে অসমতা, আমরা কি যোগ করবো না গুণ করবো বলেন তো দেখি, আমাদের কোশ্চেনের ডিমান্ড কি? গুণ গুণ করব। গুণ করতে হবে না। নাজিফা বলছেন না? আপনি কোথা থেকে হ্যাঁ, ক্লাস করতেছেন? খুলনা। খুলনা থেকে। তাহলে 1, 2 ও 3 গুণ করে পাই, গুণ করে আমরা পাবো হচ্ছে x + y ছিল আমাদের প্রথমে, তারপরে ছিল y + z, এরপরে ছিল আমাদের z + x ইজ গ্রেটার দেন 3টা 2 একবারে গুণ করে গুণফলটা লিখে দিই। 3টা 2 গুণ করলে আমাদের হবে 2 × 2 = 4, 4 × 2 = 8 রোড ওভার। যেহেতু সবগুলারই পাওয়ার হচ্ছে আমাদের রুট ওভার মানে কি পাওয়ার হাফ, তাহলে সবগুলাই পাওয়ার হাফের ভিতরে বা রুট ওভার ভিতরে আমরা লিখতে পারি। তাহলে প্রথমে ছিল এক্স ওয়াই এর জন্য xy × yz × zx, আর 2 লাইনে অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে x + y × y + z × z + x ইজ গ্রেটার দেন 8 × √x², y², z²। x + y, y + z, z + x ইজ গ্রেটার দেন 8xyz, কারণ এই যে রুট ওভার এবং ভেতরে যে স্কয়ার আছে এগুলা আর স্কয়ার কাটা। কাটা যাবে। হ্যাঁ, রিয়া বললেন না? রিয়া কোথা থেকে ক্লাস করতেছেন? স্যার কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ থেকে। আপনাদের ক্লাস নেওয়ার সবচেয়ে ইন্টারেস্টিং আমার কাছে যেটা লাগে সেটা হচ্ছে মোটামুটি পুরো বাংলাদেশ থেকে আপনারা ক্লাস করেন। তো এইটা আমার ভালো লাগার একটা জিনিস আর কি, যে এর আগে যেদিন জিজ্ঞেস করছিলাম মোটামুটি উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত অনেকগুলো জেলা থেকে অনেকগুলো কলেজের স্টুডেন্ট আপনারা একসাথে ক্লাস করতেছেন। ইটস ভেরি ইন্টারেস্টিং আর কি। তাহলে এটা হয়ে গেল। রানা জয়েন করছেন না আপনি? বারবার মনে হয় আপনার নেটের সমস্যা, বেশ কয়েকবার ডিসকানেক্ট হয়ে গেছিলেন। তো আমি খেয়াল করি মাঝে মধ্যে যে আপনারা ক্লাসে কে কে আসছেন, কে কে চলে যাচ্ছেন, আবার আসতেছেন। আচ্ছা, এই অঙ্কটা আমার মনে হয় যে সবাই বুঝতে পারছেন, তাই না? সহজ একটা অঙ্ক ছিল। এখানে আমরা ফোকাস করবো কি, আমাদের এখানে কি প্রমাণ করতে বলছে, x + y আছে, এটা দেখেই বুঝতে হবে যে এটার গাণিতিক গড় আমার লাগবে। তাহলে এটার গাণিতিক গড় গ্রেটার দেন এটার জিওমেট্রিক মিন, যেটা এটার জ্যামিতিক গড়ের থেকে বড়। সেই সম্পর্ক থেকে আমি শুধু আমার যেটা দরকার সেটা বের করবো, x + y বের করবো, y + z বের করবো, z + x বের করবো। এরপর কোশ্চেন ডিমান্ড, কোশ্চেন বলছে গুণ করে দেন, আমি গুণ করে দিব, গুণ করে দিলে অটোমেটিক্যালি মিলে যাবে। বাকিটুকু নিয়ে আমার আর কোনো চিন্তা করতে হবে না, জাস্ট নর্মাল ক্যালকুলেশন। আচ্ছা, আমরা আরেকটু কঠিন অঙ্কের দিকে যাই। আমাদের প্রমাণ করতে বললো যে b + c ডিভাইডেড বাই a প্লাস c + a ডিভাইডেড বাই b প্লাস a + b ডিভাইডেড বাই c ইজ গ্রেটার দেন 6। এটা c গ্রেটার দেন 6, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এখন এইটা আমরা কিভাবে প্রমাণ করব? এটা আগের অঙ্ক থেকে একটু ডিফারেন্ট ভাবে আমাদের চিন্তা করতে হবে। তাহলে আমরা প্রথমে পুরো জিনিসটাকে একটা সিম্বলের মাধ্যমে প্রকাশ করে নিব। লেফট হ্যান্ড সাইডে যা আছে পুরোটাই মনে করি
এস ইকুয়ালস টু হচ্ছে এই যে যা আমরা এখানে লিখছি, বি প্লাস সি ডিভাইডেড বাই এ প্লাস সি প্লাস এ ডিভাইডেড বাই বি প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই সি। আমি প্রশ্ন করতে পারি এটা আমরা কিভাবে বুঝবো, কারণ আমি তো এখানে আসলে কোনো কিছু মানে শুরুতে আমরা যখন পরীক্ষার হলে এটা সলভ করতেছি সাপোজ নতুন অঙ্ক হিসাবে, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিকে তো বুঝতেছি না এখানে আমি অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন কোনটা নিব বা কিভাবে নিব। তো এই জন্য এটাকে আমি ব্রেকডাউন করতেছি, যে এটাকে একটু আলাদা আলাদা করে দেখি এখানে জিনিসগুলো কেমন হয়। তাহলে আমরা যদি এটাকে আলাদা করে দেই তাহলে হবে বি বাই এ প্লাস সি বাই এ প্লাস সি বাই বি প্লাস এ বাই বি। তো আমি আমার স্যারকে প্রশ্ন করছিলাম যে স্যার আসলে এই যে অঙ্কগুলা একে অঙ্কের ক্ষেত্রে এক এক ধরনের লজিক আসে, তো অনেক সময় তো এটা বুঝতে সমস্যা হয় যে কিভাবে আগাবো অঙ্কে। তো কি কি করে বুঝতে পারবো আর কি। তো স্যার আমাকে দুইটা অ্যান্সার দিছিল যে দুটো অপশন আছে তোমার। একটা অপশন হচ্ছে তুমি যদি গাউসের মতো, তারপরে বা নিউটন বা যারা আছেন এদের মতো এক্সট্রাঅর্ডিনারি ভাবে জিনিয়াস হও, তাহলে তোমাকে এটা চিন্তা করতে হবে না, এটা অটোমেটিক্যালি অঙ্ক দেখে তোমার মাথায় চলে আসবে। এটা হলো একটা অপশন, একটা ক্যাটাগরি। আর দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে তুমি যদি সেটা না হও তাহলে তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে করতে তোমার মধ্যে ওই জিনিসটা আসবে যে আমি এখানে কিভাবে আগাবো। তাছাড়া পরীক্ষার হলে যেটুকু সময় থাকে ওই সময়ের মধ্যে এই যে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড যতভাবে চিন্তা করো এটা সম্ভব না। তো সেক্ষেত্রে ধরেন, তো আপনাদের আমি ওই কথাটাই বলবো। তা আমি হলো 2 নাম্বার ক্যাটাগরির মধ্যে আমাকে সবসময় পাইছি, যে আমাকে প্র্যাকটিস করতে হয়েছে প্রচুর। তো প্র্যাকটিস করার মাধ্যমে জিনিসটাকে বুঝতে পারছি যে হ্যাঁ এই অঙ্কটা এইভাবে এই অঙ্কটা এইভাবে করতে করতে মাথায় চলে আসে। আচ্ছা এখন এইটা থেকে এখন যদি আমরা এএমজিএমটা ব্যবহার করি তাহলে আমার এখানে 6 আসবে। দেখেন আমি যদি এখানে এটা ধরে ফর্মুলা ফেলতাম তাহলে 6 পাইতাম না। যখন এটাকে আলাদা করে দিছি তখন এখানে 1 2 3 4 5 6 ছয়টা জিনিস পাইছি, আমার তো 6 দরকার। তো এই 6 আনার জন্য এটাকে আমি আলাদা করলাম। এখন এএম গ্রেটার দেন জিএম ওই ফর্মুলাটা ব্যবহার করব, যা আমরা জানি অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দেন জিওমেট্রিক মিন। সুতরাং বি বাই এ প্লাস সি বাই এ প্লাস সি বাই বি প্লাস এ বাই বি প্লাস এ বাই সি প্লাস বি বাই সি, এই পুরাটা ডিভাইডেড বাই 6, যেহেতু 6টা ইজ গ্রেটার দেন পাওয়ার হবে 1/6 এই সবগুলা বি বাই এ ইন্টু সি বাই এ ইন্টু সি বাই বি ইন্টু এ বাই বি ইন্টু এ বাই সি ইন্টু বি বাই সি। আচ্ছা তাহলে কি হইলো, বা উপরে যেগুলো আছে সবগুলো তো এস ডিভাইডেড বাই 6, 6 আমি পাইছি ইজ গ্রেটার দেন, এইখানে ক্যালকুলেশন করে কি আসবে কে বলতে পারবেন? এইখানে ক্যালকুলেশন করে কি আসবে বলেন কেউ একজন ঝটপট। কাটাকাটি করে কাটাকাটি করে 1 থাকবে, তার পাওয়ার হচ্ছে 1/6, সো আমার এখানে 1 আসতেছে শুধু 1। হ্যাঁ, কারণ এই যে সব চলে যাবে, তো এই উপরে বি বি চলে যাবে, এই যে আরেকটা বি বি চলে যাবে, এ নিচের এ এই এ এ চলে যাবে, সি 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 সব ক্যান্সেল। সব যদি চলে যায় 1 থাকে, তার পাওয়ার যেটাই হোক ওটা নিয়ে তো আমাদের চিন্তা নেই, ওটা 1ই হবে। সো এখান থেকে আমাদের আসবে এক্স ইজ গ্রেটার দেন আর আর গুণ করলে 6। সো এস এস এর এস আবার কে ছিল, ওই যে যাকে আমরা প্রমাণ করতে যাচ্ছি এই মানটাই তো ছিল আমাদের এস। তাহলে ওটা লিখে দিই, এখন ওটা লিখে দিলেই হয়ে যাবে। তাহলে সুতরাং বি প্লাস সি ডিভাইডেড বাই এ প্লাস সি প্লাস এ ডিভাইডেড বাই বি প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই সি ইজ গ্রেটার দেন 6, এই জিনিসটা প্রমাণ করতে বলছে। তো এরকম অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন সম্পর্কিত যেগুলো আছে এগুলো আপনারা দেখবেন। আজকের লাস্ট অঙ্ক যেটা হচ্ছে আমাদের ওই যে দ্বিতীয় যে ফর্মুলাটা ছিল ওই ফর্মুলার ব্যবহার আমরা একটা অঙ্ক দেখি, দেখে আজকে শেষ করে দিব, কারণ 10টা থেকে ক্লাস আছে। ইফাত অ্যান্সার করছিলেন 1। ওকে, মুস্তাকিম বলছেন ক্লিয়ার স্যার, গুড। না আমি আমি আসলে ধরেন থিওরম আর অঙ্ক যেটাই বলেন প্রত্যেকটা জিনিসই একেবারে ভেঙে ভেঙে আমি যখন এক্সপ্লেন করি আমি ধরে নিই যে আপনি জিনিসগুলো কিছু জানেন না। যদি বেশি ব্যাখ্যা করি তাহলে বলবেন যে স্যার একটু বেশি বোঝাচ্ছে না, তো বেশি বোঝানোর দরকার নাই, আর একটু দ্রুত আগে যান। বাট ম্যাথ আসলে যদি আপনি বুঝতে না পারেন তাহলে ফিল করতে পারবেন না। তো এটা অনুভবের একটা ব্যাপার স্যাপার আছে আর কি।
তা আপনারা ফিডব্যাক দিবেন, বলবেন যে স্যার এমন করলে ভালো হবে, এমন করলে ভালো হবে। প্রমাণ করুন। কি প্রমাণ করব? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই সি প্লাস এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি গ্রেটার ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এখানে আমাদের এই যে প্যাটার্নটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি, এটা দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের ওই যে দ্বিতীয় যে ফর্মুলাটা থিওরামটা ছিল ওই থিওরামের অনুরূপ ম্যাথ হচ্ছে এগুলা, ওই থিওরাম অনুযায়ী আমাদের এটাকে আগাইতে হবে। তাহলে আমরা এখান থেকেই সামনের দিকে আগাবো। যে আমরা জানি কি জানি আমরা আমরা জানি এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই 2। যেহেতু এখানে আমাদের পাওয়ার গুলা মানে এম এর মানটা 0 এবং 1 এর মধ্যে না, ভগ্নাংশ না, তার মানে গ্রেটার দেন এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার এম। সুতরাং এখন আপনার রিকোয়ারমেন্ট, কোশ্চেন আপনাকে একটা রাস্তায় উঠাই দিচ্ছে এবং আপনি দেখবেন যে অটোমেটিক্যালি ওই রাস্তাতে হাঁটতেছেন। ডানে বায়ে যাওয়ার কোনো জায়গা আপনি পাবেন না, অপশন আপনি পাবেন না, আপনি যদি থেমে না যান। আপনি যদি হাঁটতে থাকেন অঙ্কের শেষে আপনি পৌঁছায় যাবেন। তাহলে আপনার এখানে আছে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি। তার মানে আপনি এই যে এম এর মান হচ্ছে 2, এই ফর্মুলাটা আপনি অ্যাপ্লাই করবেন কার উপর? বি এবং সি এর উপর। তাহলে বি টু দি পাওয়ার এম, সরি এম না, বি টু দি পাওয়ার 2 মানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2, যেহেতু দুইটা ডিভাইডেড বাই 2 ইজ গ্রেটার দেন বি প্লাস সি ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। লিখলাম আমরা এটা। এখন আপনি আপনার রিকোয়ারমেন্ট দেখেন আপনার কি লাগবে। আপনার কিন্তু এটা লাগতেছে না, আপনার লাগতেছে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার নিচে বি প্লাস সি লাগবে। আপনি দেখেন এখানে কোথাও আছে কিনা বি প্লাস সি। ডান পাশে দুইটা বি প্লাস সি আছে, হোল স্কোয়ার, বি প্লাস সি হোল স্কোয়ার, এই দুইটা থেকে একটা ধার করে নিয়ে আসেন। তাহলে দুইটা থেকে একটা যদি নিচে নিয়ে আসেন তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি। আরেকটা তো থেকে যাবে, ইজ গ্রেটার দেন বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এখন এইখানে একটা মানে জিনিস আমি একবারে করে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি যখন এখানে বর্গ করছেন, এটা পাশে লিখে বুঝাই দেই। এখানে ছিল বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে এইটা, আচ্ছা চলে গেছে। তো এইটা কি হয়েছে, এই পাশে যে আমাদের 2 ছিল আর এই 2 এর সাথে ক্যান্সেল হয়ে গেছে। তার মানে জিনিসটা আমাদের ছিল বি প্লাস সি ডিভাইডেড বাই 4, বি প্লাস সি হোল স্কোয়ার, উপরে হোল স্কোয়ার, নিচে 2 কে বর্গ করলে 4। আর এই পাশে আপনার ছিল হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখান থেকে একটা বি প্লাস সি আমরা এই যে এই জায়গায় দিয়ে দিছি, এই 2 আর এই 4 ক্যান্সেল করে এখানে হয়ে গেছে 2। তাহলে এখানে আমাদের একটা বি প্লাস সি থেকে যায়, যে বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এইটা পাইছি আমরা, এই যে আমাদের প্রথম অংশটা আমরা মিলাইতে পারছি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি। এই পাশে কি হয়েছে, ওই বি প্লাস সি থাকে ডিভাইডেড বাই 2। এইটাকে আমরা দিই 1 নং সমীকরণ। তাহলে একইভাবে বাকি দুইটার জন্য আমরা বের করব। তাহলে আবার এরপরে আমাদের আছে হচ্ছে সি এবং এ। তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইজ গ্রেটার দেন সি প্লাস এ ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, বা সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই সি প্লাস এ ইজ গ্রেটার দেন সি প্লাস এ ডিভাইডেড বাই 2। এটা থাকে, এই যে এখান থেকে আমরা একটা সি প্লাস এ নিচে দিয়ে দিছি, ক্যান্সেল করছি। এটা হলো আমাদের 2 নং সমীকরণ। তারপরে 3 নং, আবার পরেরটা কি ছিল, লাস্টেরটা ছিল আমাদের এ বি, এ এবং বি এর মধ্যে সম্পর্ক। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইজ গ্রেটার দেন এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি ইজ গ্রেটার দেন এ প্লাস বি ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে 3 নং সমীকরণ। আচ্ছা, এর আগের অঙ্কে আমরা তো 3টা গুণ করছিলাম, আর প্রথম যে অঙ্কটা করলাম। তাহলে এখন বলেন তো এখানে আমাদের কোশ্চেন ডিমান্ডটা কি, আমরা এখানে কি গুণ করব নাকি অন্য কিছু করব, কি করতে হবে? যোগ করতে হবে।
এই যোগ করব। এইখানে করতে হবে। যোগ করতে হবে। গুড। এইখানে আমাদের যোগ করতে হবে। আপনি জাস্ট হলো যোগ কোশেন্ট, করতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি কোশেন্ট ডিমান্ডটা বুঝবেন যে কোশেন্ট কি চাইছে, কারণ আমরা তো একটা প্রমাণ করতে চাচ্ছি। তো আমরা ক্যালকুলেশন অন্যদিকে চলে গেলে হবে না, আমাদের ক্যালকুলেশন সঠিক হবে বাট আমরা নাম্বার পাবো না, কারণ আমাদের এই জিনিসটা দেখাতে বলছে। তাহলে এখন আমরা 1+2+3, 1+2+3 হতে পাই। এই তিনটা থেকে আমরা কি পাবো, লেখাই হয়ে যাচ্ছে। তিনটা থেকে আমরা পাবো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি, এটা ছিল আমাদের প্রথম। তারপরে ছিল সি এবং এ, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই সি প্লাস এ। তারপরে ছিল এই যেটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি। চিহ্ন গ্রেটার দেনই থাকবে। বি প্লাস সি ডিভাইডেড বাই 2 প্লাস সি প্লাস এ ডিভাইডেড বাই 2 প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই 2। তাহলে বাম পাশে তো আমাদের আর কিছু করার দরকার নাই, বাম পাশে তো যা আছে শুধু এটা লিখে যাবেন। দাগ দিয়ে বুঝাই দিলাম, লিখতে হবে, আপনারা দাগ দিয়ে না, এরকম লিখতে হবে। এইখানে আপনি লসাগু করবেন। লসাগু করলে লসাগু আমাদের 2, বি প্লাস সি প্লাস সি প্লাস এ প্লাস এ প্লাস বি গ্রেটার দেন, প্রত্যেকটা জিনিস দুইটা করে আসুক, উপরে দুইটাই আছে, সরি দুইটা বি আছে দুইটা সি আছে, তাহলে 2 ইন্টু, 2 কমন নিলে a প্লাস b প্লাস c 2 কাটা। হ্যাঁ 2 কেটে দিলেই আমাদের, সুতরাং বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই সি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি, এটা গ্রেটার দেন এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, আমাদের গ্রেটার দেনটা আমরা প্রমাণ করছি, এবার আমাদের তো দুইটা জিনিস প্রমাণ করতে বলছে। ইকুয়ালও তো আছে আমাদের প্রশ্নের মধ্যে, ইকুয়ালও আছে। তাহলে ইকুয়াল কেসটা কখন হবে, যখন এ বি সি এ তিনটা সমান হয়ে যাবে। ওই জিনিসটা একটু দেখাই দিয়া পরে দুটাকে একসাথে লিখে দিতে হবে, যে কিন্তু এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি এর জন্য তিনটা যদি আইডেন্টিক্যাল হয় তখন আমরা পাবো, এটাকে আমরা একটা ইকুয়েশন দিই, তাহলে এটাকে দিই 4 নং, 1 2 3 ছিল, তাহলে তখন আমরা পাবো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই সি প্লাস এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি। গিভ ইট ইকুয়েশন নাম্বার 5। সুতরাং 4 ও 5 হতে, 4 ও 5 হতে আমাদের যেটা প্রমাণ করতে বলছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই সি প্লাস এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি, এইটা গ্রেটার ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। পুরোটা আমি আরেকবার বলতেছি। আমাদের প্রশ্ন ছিল এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি, আরো দুইটা টার্ম গ্রেটার ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। তো এই ধরনের প্যাটার্ন গুলা দেখে আমরা বুঝতে পারবো আমাদের এটা ওই যে সেকেন্ড যে থিওরামটা আমরা আজকে প্রমাণ করে শিখলাম, মিন পাওয়ারের যে এইটা অসমতাটা, ওইটার অনুরূপ অঙ্ক এখানে আমাদের করতে হবে, মানে ওই কনসেপ্টটা আমাদের এখানে ব্যবহার করতে হবে। মুস্তাকিম লিখছেন ক্লিয়ার স্যার, গুড। আচ্ছা, তাহলে আমরা আমাদের কোশ্চেন ডিমান্ড অনুযায়ী আমরা আগাবো। অঙ্কগুলো আমাদের কঠিন না, থিওরাম একটু কঠিন লাগে, বাট ম্যাথ করতে গেলে অতটা কঠিন লাগবে না, কঠিনই লাগবে না আর কি। তাহলে আমাদের বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি এটা দরকার। তাহলে আমরা সূত্র ফেললাম, সূত্র ফেলে দেখলাম যে এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে যেটা দরকার ওটা নিয়ে আসি। ওইটা আনার জন্য বি প্লাস সি দরকার, রাইট হ্যান্ড সাইডে আছে, দুইটা আছে, একটা এখানে নিচে পাঠাই দিলাম। পাঠাই দিয়ে উপরে আমাদের একটা থাকলো, এই 2 আর এখানে 2 তো স্কোয়ারের ভেতরে, তার মানে 4 ক্যান্সেল করে শুধু 2 থাকলো, 1 নং। এরকমই আমরা আরো দুইটা পাইছি। তারপর আমরা যোগ করবো না গুণ করবো, প্রশ্ন দেখে বোঝা যাবে প্রশ্নে যোগ আছে, তাহলে আমরা যোগ করবো। তাহলে এই তিনটা আমরা যোগ করে দিলাম। যোগ করে দিয়ে এখন লেফট সাইডে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, লেফট সাইডে যা আছে ওইটাই তো আমরা বের করছি, এটা আমাদের দরকার। রাইট সাইডে এ প্লাস বি প্লাস সি, এখানে গ্রেটার ইকুয়াল, এই দুইটা এখন আমাদের নিয়ে আসতে হবে, এটা নিয়ে আমাদের এখন টেনশন। তাহলে এই টেনশন দূর করার জন্য আমরা এখানে যেহেতু যোগ আছে, আর ভগ্নাংশের যোগ মানেই লসাগু, আর কোনো কাজ আমরা করি না। যখনই আমরা ভগ্নাংশের যোগ পাই ওইখানে চোখ বন্ধ করে আমরা লসাগু করে দিই। তাহলে আমরা লসাগু করে দিলাম, লসাগু হচ্ছে 2,
উপরে সবগুলা যোগ করলে 2 ইন্টু a প্লাস বি প্লাস সি, 2 ক্যান্সেল, ক্যান্সেল হলে a প্লাস বি প্লাস সি গ্রেটার দেন প্রমাণ হয়ে গেল। এখন ইকুয়ালও তো আছে, ওটা নিয়ে একটু টেনশন আমাদের রয়ে গেছে। তাহলে সব টেনশন দূর করার জন্য আমরা কি করব, আইডেন্টিক্যাল চিন্তা করব যে যদি এবিসি সমান হয় তাহলে তো এই লেফট সাইড রাইট সাইড সমান হয়ে যাবে, তখন তার গ্রেটার দেন প্রসঙ্গটা থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সম্পর্কটা হবে এই যে এরকম ইকুয়ালস টু এটা। ফাইনালি এই দুটাকে যদি আমরা একত্র করে দিই, একত্র করে দিলে আমাদের এই প্রমাণটা চলে আসবে। এই ছিল আমাদের আজকের বিষয়। 10টায় ইকোনমিক্স ক্লাস আছে আপনাদের, হ্যাঁ আমি শেষ করে দিব লাস্ট 2 মিনিট। এখন এই 2 মিনিট আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা বলেন। বুঝতে পারছেন তো সব মোটামুটি যা মানে পড়ানো হয়েছে? জি স্যার। স্যার এই অঙ্কের মার্ক কত থাকতে পারে, 5 কি? হ্যাঁ, এগুলা 5 মার্কের জন্য দেওয়ার কথা। যদি 2টা ম্যাথ দেয় তাহলে 3 নম্বরের জন্য, 2 নম্বরের জন্য এরকম তো ব্রেকডাউন করে দিবে। আর নর্মালি এই প্রশ্নে মানে এই অধ্যায় থেকে যে প্রশ্ন দিবে এই প্রশ্নে 5 থিওরম 5, অঙ্কে 5, ওই ধরনের ম্যাথই দিবে যেই ম্যাথগুলা আপনার 5 মার্কের জন্য মানে প্রযোজ্য আর কি। মোটামুটি ভাবে এইটাই আমাদের ধারণা। আচ্ছা, আমাদের তাহলে ফান্ডামেন্টালি নেক্সট ক্লাসে আমরা আর যে 2টা থিওরম আছে, কশিস থিওরম আসতে পারে, ওয়েস্টেজ যে থিওরমটা আছে ওইটা আসতে পারে, ওই 2টা থিওরম থেকে একটা আসতে পারে এই 2টার বাইরে যদি দেয়। আর না, ওয়েস্টেজটা হয়তো পড়া লাগবে না, সেবি সেবি ইনইকুয়ালিটি ওইটা পড়তে হবে। ওয়েস্টেজে এগুলা ছোট ছোট এগুলো আসবে না, বা আসার সম্ভাবনা খুবই কম আর কি। তো ওই 2টা থিওরম আর ওই থিওরম রিলেটেড আর কিছু ম্যাথ দেখাবো, এই হচ্ছে আমাদের ইনইকুয়ালিটি শেষ হয়ে যাবে। তারপরে আমরা চলে যাবো হচ্ছে জটিল মানে কমপ্লেক্স যেটা আছে, ডি ওয়েবার্স থিওরেম আর কমপ্লেক্স, ওটা চেষ্টা করবো একটা ক্লাসে করা যায় কিনা। আপনাদের পরীক্ষা যেহেতু চলে আসছে, আহ যদি প্রয়োজন হয় ক্লাসের সংখ্যা বাড়ায় দিব, এবং যদি প্রয়োজন হয় ক্লাসের ডিউরেশনও বাড়ায় দিব, আপনারা যদি ক্লাস করতে পারেন যাতে সময় মতো আমরা সিলেবাসটা শেষ করতে পারি। তো এই পর্যন্তই আজকে। আপনাদের কারো কিছু বলার থাকলে বলেন, আদারওয়াইজ শেষ করে দিব ক্লাস। স্যার লাইভ মনে হয় হয়নি। লাইভ হওয়ার কথা ছিল, কো হোস্টকে তো অ্যাড করে দিছিলাম। এখন কোনো কমপ্লেক্সিটি হয়েছে কিনা আমি ক্লাস শুরু করে আমি আর দেখি নাই, হোয়াটসঅ্যাপ চেক করি নাই কিছু বলছে কিনা। না হলেও